Youth Voice. বাংলাদেশের প্রথম কমিউনিটি বেতার রেডিও পদ্মা 99.2 FM রেডিও পদ্মা শুক্রবারে ঠিক সন্ধ্যা 6টার আয়োজন ইয়ুথ ভয়েসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হাসান তানভীর। ইয়ুথ ভয়েস অনুষ্ঠানটি মূলত অ্যাক্টিভ সিটিজেনের ব্রিটিশ কাউন্সিল অ্যাক্টিভ সিটিজেন এবং সিসিডি বাংলাদেশের যৌথ উদ্যোগে আমরা যে ট্রেনিংগুলো করিয়ে থাকি রাজশাহী ইয়ুথদের মাঝে, বিভিন্ন স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের মাঝে। তো সেই ট্রেনিং 4 দিনের ট্রেনিং করার পরে একটি সোশ্যাল অ্যাকশন প্রজেক্ট হাতে নিতে হয় সেই যারা ট্রেনিং নিয়ে থাকে, আমাদের মূলত অ্যাক্টিভ সিটিজেন যারা হয়ে থাকে। তো সেরকমই 12তম ব্যাচের অ্যাক্টিভ সিটিজেনদের সোশ্যাল অ্যাকশন প্রজেক্ট ছিল আমাদের এই ইয়ুথ ভয়েস এই অনুষ্ঠানটি। রেডিও অনুষ্ঠান যেখানে এসে ইয়ুথরা তাদের সমস্যার কথা বলবে, তাদের সমস্যার সম্ভাবনার কথা বলবে এবং তারা কি করতে পারে না পারে এবং তারা তাদের চিন্তা ভাবনাগুলো আমাদের এখানে তুলে ধরবে। এটি মূলত একটি ইয়ুথদের ভয়েস রাইজিং এর একটি প্ল্যাটফর্ম। আপনিও আসতে পারেন আমাদের এই অনুষ্ঠানে, বলতে পারেন আপনার কথা। আজ আমাদের সাথে আজকে বেশ কয়েকজন ইয়াং লিডার রয়েছেন রাজশাহীতে। এরা মূলত অ্যাক্টিভ সিটিজেন না, কিন্তু এরা ইয়ুথ লিডার, এরা নিজ নিজ এলাকায় এবং ইয়ুথ লিডারশিপ যে ডেভেলপমেন্টে তারা কাজ করছেন। এই আমাদের সাথে যে বন্ধুরা রয়েছেন আজকে, তারা হচ্ছেন কাউন্টারপার্ট ইন্টারন্যাশনালের সহযোগিতায় মানব কল্যাণ পরিষদের যৌথ উদ্যোগে যে ইয়ুথ লিডারশিপ ডেভেলপমেন্টের যে অনুষ্ঠান, যে প্রোগ্রাম হয়েছে সেই ট্রেনিং প্রাপ্ত 3 জন আমাদের সাথে রয়েছেন আজকে। রয়েছেন মোহাম্মদ তহিনুর ইসলাম, যিনি সভাপতি ইউনিয়ন ইয়ুথ লিডার ডেভেলপমেন্ট ফোরাম, দামকুড়া ইউনিয়ন পবার আছে। রয়েছেন মোহাম্মদ শাবনাজ আক্তার, তিনি সহসভাপতি। রয়েছেন আমাদের সাথে তৌকির আহমেদ সদস্য। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। কেমন আছেন আপনারা সবাই? ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমাদের অনুষ্ঠানে আপনিও যুক্ত হতে পারেন। SMS করুন আমাদেরকে, আরপি লিখে স্পেস দিয়ে নিজের নাম, লোকেশন এবং সেই সাথে আপনার কথা লিখে পাঠিয়ে দিন 7171 এই নাম্বারে, অথবা ফেসবুকে চলে আসতে পারেন facebook.com/radiopodda। সেখানে অলরেডি একটি পোস্ট শেয়ার করা রয়েছে, আপনি ইচ্ছা করলে সেখানেও আপনার মন্তব্য করতে পারেন এবং সেই সাথে আমাদের এই অনুষ্ঠানটি শুনতে পারেন ওয়েব থেকে www.radiopodda.com। সেখানে লাইভ অপশন থেকে শুনতে পারেন, অথবা আপনি যদি স্মার্টফোন ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে অবশ্যই গুগল প্লে স্টোর থেকে টিউন ইন অ্যাপস নামে একটি অ্যাপস রয়েছে, সেটি ডাউনলোড করে আপনি আমাদের রেডিও পদ্মা সার্চ করে সেখান থেকে শুনতে পারেন। এরই মাঝে অবশ্য ফেসবুকে বেশ কিছু কমেন্টস দেখতে পাচ্ছি, অবশ্যই সেগুলো পড়বো। তবে এই মুহূর্তে আমাদের সাথে যারা রয়েছেন আমরা একটু তাদের সাথে কথা বলি। প্রথমেই আমি একটু আওয়াল ভাইয়ের কাছে একটু জানতে চাই যে আওয়াল ভাই, আপনি মানব কল্যাণ পরিষদে কাজ করছেন আর কি, তো আপনাদের শুরুটা আসলে কিভাবে হয়েছিল? ধন্যবাদ তানভীর ভাইকে। আমাদের শুরুটা ছিল আসলে আমরা যখন কাউন্টারপার্ট ইন্টারন্যাশনালের সাথে আমাদের চুক্তিবদ্ধ হয় এবং মানব কল্যাণ পরিষদ থেকে আমরা যে ইয়ুথ লিডারদেরকে যখন সিলেক্ট করি, প্রথমেই আমরা ইউনিয়ন পরিষদে যাই এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের সাথে কথা বলি যে মানব কল্যাণ পরিষদ এই এলাকায় কাজ করবে লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায়। আমরা কিছু ইয়ুথ লিডারকে লিডারশিপ এর উপরে প্রশিক্ষণ দেব এবং তারা তাদের মধ্যে নেতৃত্ব গড়ে উঠবে এবং ইউনিয়ন পরিষদের সাথে সমন্বয়ের ভিত্তিতে তারা এই কমিউনিটির উন্নয়নে কাজ করবে। মেনলি ওনাদের কাছ থেকে আমরা স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করে বিভিন্ন প্রোগ্রামের সাথে সম্পৃক্ত বা বিভিন্ন অর্গানাইজেশনের প্রশিক্ষণপ্রাপ্ত কিছু লিডারদের তালিকা আমরা চেয়েছি এবং ওনারা আমাদের কাছে কিছু প্রাথমিকভাবে কিছু তালিকা সরবরাহ করেছে। সেই তালিকা ধরে আমরা ওই সমস্ত লিডারদের সাথে সরাসরি যোগাযোগ করি এবং আমাদের যে মানব কল্যাণ পরিষদের যে লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় যে কার্যক্রমগুলো বাস্তবায়ন করা হবে সেই সম্পর্কে আমরা বিস্তারিত তাদের সাথে আলোচনা করি এবং আমাদের এই লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় তাদেরকে 3টা পর্যায়ে 3 দিনের করে বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ দেওয়া হবে এবং এই প্রশিক্ষণে তারা আসতে আগ্রহী কিনা সেটা আমরা যাচাই করি এবং তাদের সম্মতিক্রমে আমরা তাদের বিভিন্ন লিডারদেরকে আমরা এই প্রোগ্রামের সঙ্গে সম্পৃক্ত করি। এটা প্রতিটা ওয়ার্ডের 6 থেকে 7 জন করে লিডারকে সিলেক্ট করি। আচ্ছা আওয়াল ভাই, একটু আমাকে বলবেন যে আপনার রাজশাহীর কোন কোন ইউনিয়নে মূলত এখন কাজ করছেন? আমরা রাজশাহীতে পবা উপজেলায় 5টি ইউনিয়ন, হরিয়ান, দামকুড়া, হুজুরিপাড়া, হরগ্রাম এবং পারিলা। পাশাপাশি আমরা নতুন 2014 সালে আবার শুরু করেছি
পুঠিয়া উপজেলার 5টি ইউনিয়নে। আচ্ছা, পুঠিয়া উপজেলার 5টি ইউনিয়নে, সেটা হচ্ছে বেলপুকুর, বানেশ্বর, ভাল্লুকগাছি, জিওপাড়া এবং পুঠিয়া সদর। আচ্ছা আচ্ছা, এই তো শুনলাম মানব কল্যাণ পরিষদের কথা, কিন্তু এবার যারা আমাদের সাথে রয়েছেন, যারা ইউথ লিডার যারা রয়েছেন এখানে, প্রথমেই আমি একটু আমাদের সভাপতি মোহাম্মদ তহিনুল ইসলাম, আপনার শুরুটা হয়েছিল কোথা থেকে এই মানব কল্যাণ পরিষদের সাথে, যে আপনারা শুরু করলেন এই ট্রেনিং এর সাথে যুক্ত হয় এবং তারপর থেকে আজ অবধি আপনারা একসাথে কাজ করছেন, শুরু থেকে একটু শুনতে চাই। ধন্যবাদ ভাই আপনাকে। বিষয়টা হচ্ছে যে আমার সাথে একদিন মোবাইলে আসলে কথা বললেন যে আপনার সাথে কথা বলবো, আপনাকে কোথায় গেলে পাবো। তখন আমি একটা ব্যবসা পারপাসে আমাদের পাশের গ্রাম, বলতে গেলে আমাদের থেকে বাড়ির থেকে 3 কিলো দূরে আমি অবস্থান করছিলাম, সেখানে আমি ঠিকানা দিলাম। সেখানে আসার পরে দোকানে বসে আমার কাছে বিভিন্ন ধরনের ইনফরমেশন জিজ্ঞাসা করলেন। সেখানে প্রশ্ন উত্তরগুলো আমি যখন দিলাম, তখন মনে হচ্ছিল যে আসলে কি না জানি করে, মানে নিত্য নতুন আর কি কিছু প্রশ্ন করছিলেন। সেগুলোর জবাবগুলি যথাযথ দিলাম। দেওয়ার পরে বললো যে আপনার সাথে অতি শীঘ্রই আমরা যোগাযোগ করব। যোগাযোগ করার পরে হয়তো আপনাকে ট্রেনিং দেওয়ানো হবে। ট্রেনিং দেওয়ানোর পরে বুঝতে পারবেন যে আসলে আমাদের কার্যক্রমগুলি কি। কথা বলার পরে তারা চলে গেলেন। দীর্ঘ সময় আর আমাদের সাথে যোগাযোগ নাই, প্রায় 2 থেকে 3 মাস। হঠাৎ একদিন মোবাইল করলেন, করার পরে বলছেন যে আপনাদের তো ট্রেনিং এর আয়োজন করা হয়েছে, তো আপনারা আসেন, একটা ডেট দিলেন। সেই ডেটে আমরা উপস্থিত হলাম। হওয়ার পরে আমরা জানতে পারলাম যে আসলে 3 দিন করে ট্রেনিং করানো হবে, 3 শিফটে আপনার 9 দিন। তো 3 দিন ট্রেনিং করালেন। 3 দিন ট্রেনিং করার পরে আবার সেখান থেকে আমরা চলে আসি। আসার পরে আবার প্রায় 2 মাস পরে আবার 3 দিন ট্রেনিং করানো হয়। এভাবে 3 শিফটে আপনার 9 দিন ট্রেনিং করি। ট্রেনিং করার পরে আমরা এই কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে পারি। জানতে পাওয়ার পরে আমরা ধরেন কার্যক্রম আর কি সেখান থেকে বিভিন্ন ধরনের জানতে পারলাম যে আসলে মানচিত্রর আকারে, মানে আমাদের ইউনিয়নের সম্পদগুলি চিহ্নিত করলাম। সম্পদগুলি চিহ্নিত করার পরে আপনার নেতৃত্ব বিষয়ে কিছু জানতে পারলাম, মানে সমস্যাগুলি জানতে পারলাম। আপনারা কমিউনিটি ম্যাপিংটা আগে করেছেন, যে আসলে আপনার কমিউনিটিতে আপনার এলাকায় কি আছে কি নেই, এই জিনিসগুলো আপনারা প্রথমে দেখেছেন। আচ্ছা, তারপরে আপনার ওগুলো যখন জানতে পারলাম, জানতে পাওয়ার পরে এখানটাতে আবার একটা আছে যে আপনার যুবদের যে অধিকার, সেই অধিকারগুলো আমরা তো ঠিক মতন পাই না। জি। তারপরে ধরেন ওই যুবরা অনেকে আছে বেকার, সেগুলো বেকারত্ব দূরীকরণের জন্য যেসব পদক্ষেপগুলি নেওয়া দরকার সেগুলো ধরেন আমাদের নাই। তাহলে আমরা অনেকে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারি নাই। এর জন্য আমরা এখান থেকে একটা দেখলাম যে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য একটা চ্যাপ্টার আছে। আমরা সেদিকটা উদ্যোগ গ্রহণ করলাম যে আমরা কিভাবে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারি। তাহলে এখান থেকে আমরা একটা পদক্ষেপ নিলাম যে আমরা যদি সবাই মিলে একটু ঐক্যবদ্ধ হই, তাহলে পরে আর্থিকভাবে স্বাবলম্বী, মাইক্রোফোনটা কাছে নিয়ে কথা বলতে হবে, হ্যাঁ, আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া সম্ভব। এর জন্য আমরা কি করলাম, ওখানটাতে আবার কমিটির ভিতরে একটা আপনার ওই ভোট করা হয়েছিল। সেই ভোটের মাধ্যমে আমাদের একটা কমিটি নির্বাচন করা হয়। আচ্ছা, ওয়ার্ড পর্যায়ে। সেই ওয়ার্ড পর্যায়ে কমিটি যখন হলো, সেই কমিটি থেকে আবার ইউনিয়ন পর্যায়ে একটা কমিটি করা হয়। সেই ইউনিয়ন কমিটির মাধ্যমে কিন্তু আমরা ওই কমিটি নিয়ে বসার পরে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য আমরা এই একটা উদ্যোগ গ্রহণ করলাম যে আমরা কিভাবে কাজ করলে পরে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারি। তো পরবর্তীতে আমরা করলাম কি, যে আপনার ওই কমিটির ভিতরে আপনার কিছু টাকা আমরা সঞ্চয় করলাম। যেমন আপনারা এইখানে একত্রিত হওয়ার পর আপনারা কমিটি করলেন, কমিটি করে এবং এই কমিটি কিভাবে রান করানো যায় কিছু টাকা হয়তো আপনারা কালেকশন করেছেন। আচ্ছা, এবার আমি আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ শাবনাজ আক্তার, উনি আপনাদের কমিটির সহসভাপতি আর কি। এবার আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে আপনার শুরুটা কিভাবে হয়েছিল। ধন্যবাদ। আমার সব প্রথমে মানে গ্রামে আমার ভাইয়া রাজি ভাইয়া যায়, পরে ওখানে আমাকে ডাকা হলো, মানে আমাকে জিজ্ঞাসা করছে আমার নাম, আমি কি করি, এরকম ধরনের। হ্যাঁ, আপনার একটু ব্যক্তিগত পরিচয় শুনুন, আপনি পড়ালেখার কথা করছেন। হ্যাঁ, আমি সাফিনা কলেজে লেখাপড়া করছি, এবার ইন্টার দিলাম। আচ্ছা আচ্ছা, আমার নাম শাবনাজ। আচ্ছা, হ্যাঁ, তারপরে দেখে আমাকে জিজ্ঞাসা করছে ধরনের। তো আমি তো প্রথমে বুঝিনি যে মানে এরকম ধরনের কথা হঠাৎ জিজ্ঞাসা করছে, মানে চিনি না জানি না, মানে পরিচয় ভাবে দেয়নি আমাকে, এমনি জিজ্ঞাসা করছে যে কি করি না করি, আমাদের সঙ্গে কাজ করবেন কিনা এরকম। পরে আমি জিজ্ঞাসা করলাম যে আপনারা কোথায় কাজ করেন। পরে বললো যে হচ্ছে ইন্টারন্যাশনাল কাউন্টার পার্টির আওতায় এমকেপি এর সহযোগিতায় মানে ওরা কাজ করে এবং হচ্ছে সচেতনমূলক আত্মকর্মসংস্থান তুলে এবং গড়ে তোলার জন্য, আর মানে সমাজে মানে অবহেলিত মানে মেয়েদের বা নারীদের যাতে আত্মকর্মসংস্থান হয় এভাবে মানে কাজ করে এই আর কি। পরে ওখানে আমাদের বললো যে 2 মাস পর ট্রেনিং নেওয়া হবে, 2 মাস
পর মোট 3টা ট্রেনিং 6টা ট্রেনিং হবে 3 দিন করে। ওখানে ট্রেনিং নেওয়ার পরে আমাদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হলো। তার মধ্যে যুব অ্যাডভোকেসি প্রশিক্ষণ দেওয়া হলো একটা, আর একটা হচ্ছে তথ্য সচেতন আর যোগাযোগ। এভাবে আমরা একটা দল গঠন করলাম। একটা দলে মোট 20 জন করে আছি। তারপরে হচ্ছে দল গঠনের পর তো হচ্ছে মানে ওরা চলে গেল এবং আমাদের দলটাকে টিকে রাখার জন্য একটা মানে পদক্ষেপ নিতে বললো আর কি। দেখো আমরা হচ্ছে ভাবলাম যে তাহলে এমন একটা পদক্ষেপ নেওয়া হয় যাতে আমাদের মানে হচ্ছে আত্মকর্মসংস্থান সৃষ্টি হয় এবং সেখান থেকে যাতে আমরা মানে কিছু অর্থ আয় করতে পারি। তাই আমরা পরে একটা পুকুর নিলাম। দেখুন পুকুরটাতে মাছ চাষ এবং চলমান আছে। আচ্ছা ঠিক আছে, আপনাদের একটা প্রজেক্ট হচ্ছে মৎস্য চাষ। তো আমার কাছে আমি এবার একটু প্রশ্ন করতে চাই তৌকির আহমেদের কাছে, আপনি একটু বলবেন যে আসলে ট্রেনিং এ আপনারা কি করেছিলেন, ট্রেনিংটা কি ছিল, আসলে কিসের পরে ছিল? আসলে মেইনলি ট্রেনিংটা তেমন কিছুই না, আবার বলতে গেলে সে অর্থে বলতে গেলে অনেক কিছু বলতে আমরা সমাজে বসবাস করছি, কিন্তু আমরা আসলে জানি না যে কোন সমস্ত কাজগুলো আমাদের কমিউনিটিতে করা দরকার বা কিভাবে সেগুলো কাজ পর্যায়ক্রমে করা দরকার। তো আমি প্রথমে ধন্যবাদ। ট্রেনিং এ কোন কোন বিষয়গুলোকে বেশি জোর দেওয়া হতো আর কি, বা সেশনগুলো কি কি ছিল? এখানে আপনার সেশন ছিল যুব অধিকার। সমাজের যে সমস্ত যুব যুবতী, মানে দুইটাকে একসঙ্গে যুব বলছে, তো যুব অধিকার। তো আমাদের যুবদের কি কি অধিকার আমাদের সেগুলো আমরা জানতাম না। এই সমস্ত অধিকারগুলোকে আমাদেরকে অবহিত করা হয়েছে। এবং অ্যাডভোকেসি, যে কোনো বিষয়ে অ্যাডভোকেসিটা আসলে কি, তারপরে নেতার দক্ষতা, গুণাবলী, একজন নেতা হতে হলে তার কি কি দক্ষতা থাকা উচিত এবং তার কি কোন সমস্ত গুণাবলীগুলো তার থাকা উচিত। এরপরে তথ্য সচেতন যুব সমাজ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এরপরে দিয়েছে গণতান্ত্রিক অধিকার। আমরা তো গণতান্ত্রিক দেশে বাস করি, তো আমাদের গণতান্ত্রিক কি সমস্ত অধিকারগুলো আছে, এই সমস্ত অধিকারগুলো সম্পর্কে আমাদেরকে অবহিত করেন। এবং সুশাসন কিভাবে প্রতিষ্ঠা করা যায় সেই বিষয়গুলোকে আমাদেরকে অবহিত করেছেন। আচ্ছা, মানে এখানে যদি আসলে আমরা নিজেদের অধিকার যদি আমরা নিজেরা না জানি, আসলে আমার চাওয়া পাওয়া কোনটা এটা যদি না জানি, তাহলে আমি আসলে কি চাই এটি তো জানবো না। এই জায়গাটা কি চাই এবং কার কাছে চাই এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে কাউন্টারপার্ট ইন্টারন্যাশনালের সহযোগিতায় মানব কল্যাণ পরিষদ আমাদেরকে চর্মচোখ আমাদেরকে খুলে দিয়েছে। এই জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং এইখানে লোকাল অর্গানাইজারের কাজটা করতে হচ্ছে মানব কল্যাণ পরিষদ, কিন্তু টোটালি ফান্ড থেকে শুরু করে অন্যান্য সাপোর্ট দিচ্ছে কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল। আচ্ছা, এটা আসলে ইউএসএআইডি এর প্রজেক্ট। ইউএসএআইডি এর আর্থিক সহায়তায় থ্রু কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল মানব কল্যাণ পরিষদ সরাসরি ফিল্ডে এই লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রামটা বাস্তবায়নের দায়িত্বটা পালন করছে। এটা আপনারা কতদিন থেকে কাজ করছেন? এটা আমরা 2013 মার্চ থেকে। আচ্ছা, এ পর্যন্ত কতগুলো আপনাদের এই ইয়ুথ, আমরা যদি ফোরাম বলি, কতগুলো ফোরাম রয়েছে? এগুলা আমাদের ফোরাম রয়েছে, যেমন পবায় রয়েছে আমাদের 30টা। আচ্ছা, পবায় 30টা এবং পুঠিয়ায় 30টা এবং চাঁপাইনবাবগঞ্জে 30টা। আচ্ছা, আমরা এই সম্পর্কে তো আরো জানবো আপনার কাছ থেকে, তবে ঘড়িতে সময় এখন 6:15। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আবার ফিরছি, সাথেই থাকুন। ইউথ ভয়েস। রেডিও পপটা মনের সব কথাগুলো ছবি হয়ে ভেসে ওঠে আয়না, আর সেই ছবিগুলো যদি হয়ে যায় সত্যি, তাহলে তো কথাই নেই। স্বপ্নের ছবিগুলোকে রূপালী আয়নায় রূপের ফ্রেমে বন্দী করার জন্য শুনুন রূপচর্চা বিষয়ক অনুষ্ঠান আয়না। আর এই অনুষ্ঠানটি নিয়ে আমি সুলতানে গিয়েছি থাকবো আপনার সাথে প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টায়, শুধুমাত্র রেডিও পদ্মা 99.2 FM। আয়নাতে ওই মুখ দেখবে যখন। অ্যাপোলো এম্পোরিয়ামের সাপ্তাহিক কুইজ। এই সপ্তাহের কুইজ, ফিফা ওয়ার্ল্ড কাপ কবে থেকে শুরু হচ্ছে? উত্তর পাঠাতে লিখুন আরপি স্পেস এ স্পেস আপনার নাম ও সঠিক উত্তরটি লিখে পাঠিয়ে দিন 7171 এই নম্বরে। সর্বোচ্চবার সঠিক উত্তরদাতা পাবেন অ্যাপোলো এম্পোরিয়ামের পক্ষ থেকে দারুণ একটি গিফট। উত্তর পাঠানোর শেষ সময় 13 তারিখ রাত 8টা। অ্যাপোলো ফর লাইফ অ্যান্ড ফ্যাশন। সারাদিন অফিস অফিস আর অফিস। সংসার কি আমার একার? রান্না বান্না করো, বাচ্চা কাচ্চা সামলাও, ঘর বাড়ি দেখো, সব কি আমার একার দায়িত্ব?
আহা, এত রেগে যাচ্ছ কেন? রাখবো না মানে? মাসের বাজারের লিস্ট হাতে ধরিয়ে দিলেও তো সব ঠিকঠাক মতো আনতে পারো না। আমি কি করবো বলো? পড়েছি মহা বিপদে। মাছের বাজার একদিকে তো সবজির বাজার আর একদিকে, চাল ডাল কিনতে হলে যা অন্যদিকে, বাকি জিনিস তো বাদই দিলাম। আমি এত কথা শুনতে চাই না। সবসময় তো তোমার শুধু বাহানা বাহানা বাহানা, আর বাসায় বাইরে থাকা সব দায়িত্ব আমাকে পালন করতে হয়। কি আমি কিছু করি না? অফিসে টাকা কিছু করেন না, কিছু টাকা কি আমি দায়িত্ব নিয়ে যাই? কি করবো? আসে কাজ নাই। এইভাবে আর কয়দিন জামান সাহেব? রোজ রোজ ঝগড়াঝাটি করলে কি আর সংসার টিকবে? নিত্যদিনের বাজার যেহেতু আপনাকেই করতে হবে, সেহেতু সব চিন্তা ছেড়ে দিন আনন্দবাজার সুপার শপের হাতে। রাজশাহীতে একমাত্র আনন্দবাজার সুপার শপেই পাবেন মাছ, মাংস, চাল, ডাল থেকে শুরু করে দৈনন্দিন জীবনের প্রতিটি পণ্য। দরদামের ঝামেলা ছাড়াই চিন্তামুক্ত কেনাকাটার জন্য চটজলদি চলে আসুন আনন্দবাজার সুপার শপে। আমাদের ঠিকানা আনন্দ টাওয়ার, পদ্মা আবাসিক রোড, ভদ্রামোড়, রাজশাহী। মোবাইল 01-850-509988। এই শোন, ফারা নাকি আজ আমাদের লাঞ্চ করাবে। আর লাঞ্চ কিন্তু ওয়ারিসন রেস্টুরেন্টেই করাতে হবে। ঠিক আছে, করাবো, কিন্তু এত রেস্টুরেন্ট থাকতে ওয়ারিসন কেন? আরে রাজশাহী শহরের প্রাণকেন্দ্র 0 পয়েন্টে মনোরম পরিবেশে আধুনিক মানের খাবার মানেই তো ওয়ারিসনের খাবার। আরো থাকছে চাইনিজ, থাই, ইন্ডিয়ান ফাস্টফুড, পেস্ট্রি শপ সহ নানা খাবারের বিপুল ভান্ডার। চলো তাহলে ওয়ারিসনে যাই, আড্ডা দিয়ে খাবার খাই। ওয়ারিসন রেস্টুরেন্ট, 88 জোডিয়াক প্যালেস, 2য় তলা, সাহেব বাজার, রাজশাহী। নতুন বছরে রেডিও পদ্মার আকর্ষণীয় আয়োজন, সাপ্তাহিক কুইজ। জুন মাসের দ্বিতীয় সপ্তাহের কুইজ। রাজশাহী কোন শিল্পের জন্য বিখ্যাত? কুইজের উত্তর পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন আরপি স্পেস কিউ স্পেস আপনার নাম, লোকেশন ও উত্তর লিখে পাঠিয়ে দিন 7171 এই নম্বরে। উত্তর পাঠানোর শেষ সময় আগামী 13 জুন রাত 8টা পর্যন্ত। কুইজে অংশ নিয়ে জিতে নিন 6 ব্র্যান্ডের একটি রেডিও সেট। জুন মাসের প্রথম সপ্তাহের কুইজ বিজয়ী হরিপুর থেকে তাহমিদ। তাহমিদ, আপনাকে অভিনন্দন। Youth Voice. রেডিও পদ্মা 99.2 FM চলছে শুক্রবারের আয়োজন ইউথ ভয়েস। ইউথ ভয়েস আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একবার। আমি হাসান তানভীর। আজ আমাদের সাথে রয়েছেন কাউন্টারপার্ট ইন্টারন্যাশনালের সহযোগিতা এবং মানব কল্যাণ পরিষদের যৌথ উদ্যোগে রাজশাহীতে যে ইউথ লিডার ডেভেলপমেন্ট যে ট্রেনিং গুলো হয়েছে, সেই ট্রেনিং এর 3 জন আমাদের সাথে ভলেন্টিয়ার রয়েছেন মোহাম্মদ তহিনুল ইসলাম, রয়েছেন শাবনাজ আক্তার, রয়েছেন তৌকির আহমেদ। এছাড়াও মানব কল্যাণ পরিষদের রয়েছেন আমাদের আওয়াল ভাই। আর কি আমরা কথা বলছিলাম যে আসলে কিভাবে ওনারা এই ট্রেনিং এর সাথে যুক্ত হলেন, ট্রেনিং করে তাদের কি লাভটা হয়েছে এবং তারা এখন কি কাজ করছে, এই বিষয়গুলো নিয়ে কথা বলছিলেন। আওয়াল ভাই বলছিলেন যে আসলে তারা কতদিন আগে থেকে শুরু করেছেন এবং বর্তমানে তারা কোন অবস্থানে রয়েছেন। আচ্ছা, আমি আবার সেই ট্রেনিং এ ফিরে যেতে চাই যে আপনারা 3 থেকে 9 দিন 3টা স্টেপে যে ট্রেনিং গুলো করেছেন, সেই ট্রেনিং এর ভিতরে আপনাদেরকে কোন কোন বিষয়গুলোকে বেশি করে গুরুত্ব দেওয়া হয়েছে, কি কি বিষয় শেয়ার করা হয়েছিল আপনাদের সাথে? আমার মনে হয় যে আপনি বলতে পারেন, তৌকির আহমেদ। প্রথমে আমরা শিখেছি যুব অধিকার। যুব অধিকার বলতে আমরা আসলে কি বুঝি, আমাদের যুবকদের কি কি অধিকারগুলো আছে, এই সমস্ত বিষয়গুলো আমরা সমাজে উঠা বসা করি কিন্তু সে অর্থে জানা নেই। তো সেই বিষয়গুলো আমাদেরকে জানাই। যেমন যুব অধিকারের মধ্যে পড়ছে অন্ন, বস্ত্র, শিক্ষা, আশ্রয়, চিকিৎসা সম জীবন ধারণের যে মৌলিক অধিকার, এই অধিকারগুলো সব যুবক যুবতী কিন্তু পায় না। আচ্ছা, আমাদের আর্থিক এবং সামাজিক 2 দিক দিয়ে মিলিয়ে আমরা কিন্তু সেভাবে পেয়ে থাকি না, আমাদের অর্থনৈতিক দিক দিয়ে আর কি। তারপরে কর্মে গুণ ও পরিমাণ বিবেচনা কর, আত্মকর্মসংস্থান, যুক্তিসঙ্গত পারিশ্রমিক আমরা কিন্তু পাই না। আচ্ছা, তার এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে জানাই। তারপরে কর্ম পরিকল্পনা তৈরি করা, আসলে আমরা যে কাজটা করব সেই কাজটা কিভাবে করব। আমরা যদি কোনো কাজ
কোনো কর্ম পরিকল্পনা মানে আগে থেকে কোনো পরিকল্পনা ছাড়াই যদি আমরা শুরু করি তাহলে সেটার রেজাল্ট কিন্তু আমরা পাবো না। তো সেই বিষয়গুলো আমাদেরকে অবহিত করেছেন যে আসলে কোনো কাজ শুরু করার আগে কি করব, কিভাবে করব এবং কেন করব, সেটা থেকে আমরা কিভাবে উপকৃত হব আর কোন কোন বিষয়গুলা উপরে আমাদেরকে মানে মার্কিং পয়েন্ট হিসেবে কাজ করতে হবে সেই বিষয়গুলো আমাদেরকে অবহিত করেছেন। এরপরে অ্যাডভোকেসি, এটা একটা পিরিয়ড ছিল। তো অ্যাডভোকেসির বিষয়টা হচ্ছে কি যে ন্যায্য অধিকার পাওয়া, আমরা ন্যায্য অধিকার পাই না সেই বিষয়ে পাশে কোনো একজন তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, তো সেইখানে গিয়ে যদি আমি অবহিত আছি যে আসলে এটা তার অধিকার, সেই বিষয়টা যদি তাকে জানাই এবং সেই অধিকারটা যদি তাকে পাইয়ে দিতে সহযোগিতা করি, তো এটাই হচ্ছে অ্যাডভোকেসি। আসলে এটা আমরা জানতাম না যে অ্যাডভোকেসি বলতে সম্ভবত হয়তো বা আদালত কিংবা জজ কোর্ট এই সমস্ত বিষয়গুলোকেই বোঝায়, কিন্তু আসলে আমরাও যে নিজেরা অ্যাডভোকেসি করতে পারি সেই বিষয়টা আমাদেরকে মানব কল্যাণ সংস্থা শিখিয়েছেন। এরপরে উন্নয়ন প্রেক্ষাপট, অংশগ্রহণমূলক উন্নয়ন প্রেক্ষাপট, আমরা একসাথে সমাজের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতে পারি সে সম্পর্কে জানতে পারি এবং একগ্রতাবোধ হিসেবে মানে এক একটা টিম হিসেবে যে আমরা কাজ করতে পারি এবং এক একটা টিম মানে গ্রুপে কাজ করার যে ব্যাপারটা সেটা সে বিষয়টা সম্পর্কে আমাদেরকে তারা বেশ ভালোভাবে আমাদেরকে বোঝাইছেন এবং এই বিষয়গুলো থেকে মেনলি আমি সবচেয়ে মনে হয় বেশি উপকৃত হয়েছি। তো টেলিং পিরিয়ড চলার সময়ে আমাদেরকে আমাদের সামাজিক মানচিত্র একটা পিরিয়ড ছিল, তো এখানে আমাদেরকে শেখালো যে আমাদের সমাজে বলতে আমাদের গ্রামে কোন কোন সম্পদগুলো আছে একটা মানচিত্র করা হয়েছে এবং এইখানে কি কোন কোন জায়গায় আমাদের কি কি করণীয়। তো সেক্ষেত্রে আমরা জানলাম যে আসলে এই সমস্ত কাজগুলা আমাদেরকে করা দরকার এবং এই মানচিত্র করার পরে আমাদেরকে তিনারা বোঝাইলেন যে কোন কাজটা আগে বেশি গুরুত্বপূর্ণ। এটাকে বলছে চাপাতি ডায়াগ্রাম। এই পিরিয়ডটায় আমরা দেখলাম যে আসলে কোন কাজটা আমাদেরকে আগে করতে হবে। তো চাপাতি ডায়াগ্রামের মাধ্যমে শিখলাম যে আসলে কোন কাজটা আগে করণীয়, সেই বিষয়টা আমরা জানতে পারলাম। এরপরে আচ্ছা, আমি একটু শাবনাজের কাছে জানতে চাই। শাবনাজ, আপনি যদি একটু বলতেন যে আসলে ট্রেনিং আপনার কি কি করেছিলেন? যে নেতার দক্ষতা, মানে একজন যে কোনো ব্যক্তিকে কিন্তু নেতা করা যাবে না, তার মধ্যে কিছু বৈশিষ্ট্য বা গুণাবলী থাকা প্রয়োজন। যেমন বিশ্বাস অর্জনের দক্ষতা থাকতে হবে, সময় ব্যবস্থাপনা থাকতে হবে, কাজ বা লোককে সংগঠিত করতে হবে, দ্বন্দ্ব ব্যবস্থাপনা, যে কোনো দ্বন্দ্ব মানে সহজে সঠিকভাবে জানে নিরসন করতে পারে স্বল্প সময়ে। তারপর হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারটা আছে, যে মানে হুট করে যে কোনো একটা সিদ্ধান্ত নিবে না, সেই জিনিসটা সম্পূর্ণভাবে বুঝবে এবং পরে সিদ্ধান্ত গ্রহণ করবে। তারপরে হচ্ছে গুণাবলীর মধ্যে তার ভদ্রতা, খোলামেলা, তারপর রসিকতা, সততা। অবশ্যই সে নেতা সৎ হতে হবে বা সৎবদ্ধ হতে হবে, অন্যদের সম্মান প্রেক্ষিত হতে হবে। এবং এই যে সংলাপ করা, ডায়ালগ করা আরেকজনের সাথে, মানে প্রথমে তো আমি নিজে, তারপরে আমার সাথে আমি কাজ করতে গেলে প্রথমে আমার বন্ধু, তারপরে একটা গ্রুপ, এই যে ভাগে ভাগে কাজ করা, এই ব্যাপারগুলো মনে হয় নিঃসন্দেহে আপনাদের ট্রেনিং ছিল। আচ্ছা, আমি এবার যেটা জানতে চাই যে আপনারা তো ট্রেনিং এর 9 দিন ট্রেনিং করার পরে আপনারা একটা সামাজিক উদ্যোগ নিয়েছেন আর কি মূলত, এবং সেটা ছিল ভলেন্টিয়ারি, একেবারে স্বেচ্ছায় প্রণোদিত হয়ে। তো কেনই বা স্বেচ্ছায় প্রণোদিত হয়ে প্রজেক্ট গুলো আপনারা হাতে নিচ্ছেন বা নিলেন আর কি? হ্যাঁ, অবশ্যই। তো এই ট্রেনিং থেকে যেটা বুঝতে পারলাম যে আসলে আমাদের সমাজের উপর আমাদের অনেক দায়িত্ব। ঠিক তাই। তো এই দায়িত্বগুলো আমরা একজন সচেতন মানুষ হিসেবে এড়িয়ে যাওয়া কখনোই সম্ভব না। এবং এই আমাদেরকে সচেতন করে তুলেছে মানব কল্যাণ পরিষদ, কাউন্টারপার্ট, এই দুইটা মিলে আমাদেরকে সচেতন করে তুলেছে এবং আমাদের যে ভিতরে যে ঘুমন্ত একটা মানুষ ছিল সেই ঘুমন্ত মানুষটাকে জাগিয়ে তুলেছে। তো আমরা যুব সমাজ ইচ্ছা করলে দেশের যে কোনো কিছু পরিবর্তন করতে পারে এবং দেশের বড় পরিবর্তনগুলোই যুব সমাজের হাত ধরে এসেছে। হ্যাঁ, তো সেটাই বলছিলাম। তো আমরা গ্রামের ছেলে, আমরা গ্রামের ছেলে, সহজ সরল, শহরের মতো অতটা স্ট্যান্ডার্ড না। আমরা আমাদের পেশা কৃষি, পাশাপাশি লেখাপড়া এটা করতে হয়। তো আমরা চিন্তা ভাবনা করলাম যে আমার যে কমিটি আছে, আমার ভীমের ট্যাং 6 নম্বর ওয়ার্ড দমকল ইউনিয়ন পরিষদ, তো আমার এই কমিটির সঙ্গে আমি একটা আলোচনা করলাম যে ফার্স্ট উদ্যোগটা আমি নিই, মানে কাউন্টারপার্ট থেকে ফার্স্ট উদ্যোগ আমি নিই
তো আমরা বললাম যে আমরা একটা যদি পুকুর লিজ নিই, আচ্ছা, পুকুর লিজ নিয়ে যদি আমরা মাছ চাষ করি, তো সেক্ষেত্রে প্রথমত আমরা উপকৃত হব। মাছটা চাষ করার পরে যে মাছটা বড় হবে সেটা বাজারে বিক্রয় করব, সেখান থেকে আমরা প্রথমত কিছু মোটা অঙ্কের টাকা পাবো। আচ্ছা, এরপরে আমাদের শহরে মাছ কিনতে গেলে প্রায় শোনা যায় রেডিও, আপনাদের মতো রেডিও কিংবা টেলিভিশনের মাধ্যমে যে মাছে ফরমালিন। তো আমরা শ্রোতাদেরকে এতটুকু বলতে পারি যে আমরা যে মাছটা উৎপাদন করি সে মাছটা সম্পূর্ণই ফরমালিন মুক্ত এবং এ থেকে একটা দেশের বড় আমিষের চাহিদা পূরণে সহযোগিতা করবে, আশা করি এটা। আচ্ছা, এটা তো ছিল। আচ্ছা, আপনারা তারপরে এই উদ্যোগ নিলেন যে একটা মৎস্য চাষের আর কি পুকুর আপনারা লিজ নিলেন, তারপরে কথাগুলো শুনতে চাই। আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ তুহিনুর ইসলাম, আপনি বলতেন। সেটা হচ্ছে যে এছাড়াও আমরা যেসব জিনিসগুলো জানতে পেরেছি সেগুলো হচ্ছে যে আপনার ওই যোগাযোগ নেতৃত্ব বিষয়ে আমরা সেখান থেকে প্রশিক্ষণ কিছু পেয়েছি। আর সাথে সাথে আপনার এখানে যে নারীর প্রতিহিংসা প্রতিরোধ বিষয়ক আইন, যেমন যৌতুক নিরোধ আইন আমরা সম্পর্কে জানতে পেরেছি যে 1980 সালে যে আইনটা হয়েছে, আর নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং অ্যাসিড প্রতিরোধ দমন আইন, তারপরে ইফটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধ হাইকোর্ট বিভাগের নির্দেশনাবলী সম্বলিত রায়, তারপরে পারিবারিক প্রতিহিংসা বা প্রতিরোধ সুরক্ষা আইন এবং মানব পাচার প্রতিরোধ আইন, এইসব বিষয়গুলো জানতে পেরেছি। জানতে পারার পরে আমরা সে বিষয়ে সমাজে আমরা একটা প্রভাব ফেলেছি। আগে সেই সব বিষয়ে কিন্তু আমরা কোনো কিছু করতাম না, যেমন নারী নির্যাতন যদি হতো বা ওই শিশু পাচার হতো বা যৌতুক দিয়ে বিয়ে হতো বা ওই বাল্য বিবাহ হতো, সেসব বিষয়ে আমরা কোনো পদক্ষেপ নিতাম না। কিন্তু যখন আমরা এখানে জানতে পারলাম, জানতে পারার পরে আমরা এখানে নেতৃত্ব দেওয়া যখন কিছু জানতে পারলাম যে আসলে নেতার গুণাবলী, আমরাও নেতা হতে পারি। বা শুধু আমরা নেতা বলতে জানতাম যে আগে চেয়ারম্যান, মেম্বার বা এমপি মন্ত্রী এরাই নেতা, আমরা সেই জিনিসগুলো মনে করতাম। কিন্তু এখন আমরা মনে করি যে না, আমরাও গ্রামের ভিতরে আমরাও নেতা হতে পারি, এরকম কিছু মনে করলাম। করার পরে আমরা কিন্তু সেই বিষয়গুলো নিয়ে মাথা ঘামানো শুরু করলাম। যখন গ্রামের ভিতরে বাল্য বিবাহ হয় সেগুলো নিয়ে যে আমরা তখন বাধা দিতে শুরু করলাম যে আসলে বাল্য বিবাহ দেওয়াটা ঠিক না, যেহেতু সরকারি আইন আছে যে 18 বছরের নিচে মেয়ে এবং 21 বছরের আগে ছেলেদের বিবাহ দেওয়া দণ্ডনীয় আইন, মানে আইনত দণ্ডনীয়। সেই বিষয়গুলো নিয়ে আমরা যখন দেখলাম যে আসলে এগুলো হচ্ছে, তখন আমরা সেখানে গিয়ে বাধা সৃষ্টি করতে লাগি এবং আইনের সহায়তা নিই। এমনও দৃষ্টিকোণ মানে আমাদের দৃষ্টিতে এসেছে যে মানে জাঙ্গালপাড়া গ্রামে হয়তো শুনেছেন, পেপার আসছিল যে দ্বারকাবাবু বললেন, হেডলাইনে ছিল, সেখানে একটা 10 বছরের মেয়ে এবং 27 বছরের ছেলের বিবাহ হচ্ছিল। সেটা যখন এলাকার মানুষের বাধা সৃষ্টি করলো, তখন তারা বলছিল যে আমার মেয়ের বিয়ে আমি দিব, পারলে ঠেকাও। এই বিষয়টা নিয়ে গ্রামবাসী যখন ক্ষিপ্ত হয়ে গেল, পারল না ঠেকাতে, গ্রামের আপনার মেম্বার গেছিল, মেম্বার যে যখন বললেন তখন মেম্বারকেও মানে উনি অ্যাভয়েড করলেন যে আমার বেটির বিয়ে আমি দিব, পারলে ঠেকাও। যখন উনি পারলেন না, তখন একটা মিটিং এর ভিতরে একজন এসে বললেন যে আমরা 10 জন গেছিলাম, সিএমএস নামের একটা এনজিও আছে, তারা গেছিল 10 জন, তাদেরকে নাকি অপমান করেছে। যখন অপমান করেছে তারা আসার পরে যখন বললেন, তখন আমি শোনার পরে বললাম যে কবে বিয়ে, তো বললেন যে 3 জানুয়ারি। এটা শোনার পরে আমি বললাম যে ঠিক আছে, আমি সেদিনকে যাব, তাহলে আপনারা যদি যেতে চান তাহলে আসেন। তো ওনারা করলেন কি যে আমরা যে 10 জন পারলাম না, আর আপনি একা যাবেন? তো আমি বললাম যে ঠিক আছে, আমি বন্ধ করে যাচ্ছি না, এমনি দেখতে যাব। তো ওনারা করলেন কি যে আমি 12:30টার সময় সেখানে উপস্থিত হলাম, তারা কিন্তু সেখানে আমার সাথে গেছিলেন। যার পর ছেলেদের বাড়িতে উঠলাম, ছেলেদের বাড়িতে ওঠার পরে আমরা সেখানে বাধা সৃষ্টি করলাম। তো কিছু আইনত হুমকি যখন দিলাম, তারা কিন্তু সেখানে আপনার এক পর্যায়ে কান্না শুরু করলেন। কান্না যখন শুরু করলেন, তখন মানে ছেলে যে ঘরে বসে কাঁদছে, ওনার বাপ মা বললেন যে আমরা বাবা বিয়ে দিতে রাজি নাই, আপনার ওই ছেলে এবং মেয়ের মা ওরা সম্মতি জ্ঞাপন করে কিন্তু বিয়েটা হচ্ছে। তো এই কথা যখন বললেন, তখন আমরা বললাম যে আপনাদের যেহেতু সম্মতি নাই, সেহেতু আপনি বিয়েটা দিচ্ছেন কেন? আচ্ছা, তা আপনার ছেলে আপনি বাধা সৃষ্টি করেন। তো বলছে আমার কথা শুনছে না। এই কথা যখন বললেন, তখন আমি বললাম যে তাহলে সে ছেলে আপনার কেমন ছেলে যে আপনার কথা শুনে না? তো বলছে বাবা আমার কিছু করার নাই, ছেলে আমার কথা শুনছে না। কিন্তু উনার 2 ভাই কিন্তু আবার শাহিন আর তুহিন বলে নাম, তারা কিন্তু আর্মি। আমি বললাম যে আপনার ওই 2 ছেলেকে বলেন তারা বাধা সৃষ্টি করুক, তারাও নিষেধ করুক। তো বলছে যে তাদেরকে আমরা কিভাবে বলবো, মানে তাদেরকে বলার কোনো মুখ রাখেনি। তো পর্যায়ক্রমে সেখান থেকে আমরা মেয়ের কাছে গেলাম, এইখানে ছেলে কিন্তু ঘরে বসে কাঁদতে শুরু করলো। মেয়ের কাছে যখন গেলাম, যা দেখছি যে মেয়ে মানে গলির সামনে 3 জন হাতে খেলা করছে চুকুপাতি নিয়ে। তো
বাড়িতে ঢোকার পর দেখছি একজন পরিচিত লোক। তো আমি বললাম যে কি ব্যাপার, আপনি এখানে কেন? তো বলছে আমারই ভাগ্নের বিয়ে। তো বলছে আপনার ভাগ্নিকে ডাকেন। তো যখন ডাকতে বললাম তো দেখছি যে 3 জন খেলছিল সেই 3 জনের ভিতরেই একজন, অথচ বিয়ের রান্না বান্না কমপ্লিট, 300 লোকের দাওয়াত, সেখানে প্রায় 150 চেয়ারের আয়োজন করেছে এবং রান্না বান্না শেষ, ডাল ঘুরছে, এরকম মুহূর্তে আমি উপস্থিত হয়েছি। তো সেখানে উপস্থিত হওয়ার পরে আমি বললাম যে কোন মেয়ের বিয়ে? মেয়েকে যখন দেখালেন আমি বললাম যে এই মেয়ের সাথে ওই ছেলের বিয়ে দেওয়া আর মেয়েকে জবেহ করা একই কথা, সমান কথা। তো আপনারা তো কষাইকে ছাড়িয়ে যাবেন, মানে আপনারা কষাই না কষাইয়ের পরিচালক। তো তারা বললেন যে এইভাবে বলছেন কেন? তো বললো যে এইভাবে বলবো না তো কি, 10 বছরের মেয়ে আর 27 বছরের ছেলে, আর যেই মেয়ে বিয়ের দিনে চুকোপাতি খেলে সেই মেয়ের বুদ্ধি বা কতটুকু? তো তারা মানে মুখ গুমরা করলেন। তা আমি বললাম যে বিয়ে দেওয়া যাবে না। সেই সময়তেই তারা বললেন যে বিয়ে যেহেতু দেওয়া যাবে না, সেহেতু ছেলেপক্ষের কাছে যে বলছেন যে বিয়ে যেহেতু হচ্ছে না, সেহেতু যারা আপনারা দাওয়াতে যাইতেন, রান্না যেহেতু কমপ্লিট, আপনারা খানাটা যদি খাই নিতেন। তো ছেলেপক্ষ আমাকে বললেন যে তাহলে খানাটা কি আমরা খেতে পারবো? তা আমি বললাম যে এই পাড়াতে দাওয়াত দিয়েছে কতজনকে? তো বললো যে 300 জন। তা আমি বললাম যে এই মহল্লাতে মানুষ কতজন? তো তারা বললেন যে প্রায় 900 অতিক্রম করবে। তা আমি বললাম যে এই 900-র ভিতরে নিম্ন শ্রেণীর গরিব যারা, তাদেরকে আপনারা ডাইকে খাওয়াই দেন। তো ছেলেপক্ষের বললো তাহলে আমরা এই দাওয়াতটাও খাইতে পাবো না? আমি বললাম যে না, এটাও সম্ভব না। তারপরে সেখান থেকে ঘুরে গেলাম। যাওয়ার পর আমি বুঝতে পারলাম যে আসলে এখন যেভাবে মানে তারা পদক্ষেপ নিচ্ছে যে এখন খাওয়াই দিবে এবং রাতের বেলাতে বিয়েটা পড়াই দিতে পারে। তা আবার মেয়ের মায়ের কাছে গেলাম। যাওয়ার পরে বললাম যে আসলে বিয়েটা কিসের জন্য দিচ্ছেন ঠিক করে বলেন তো? তো মেয়ের মা বলছে যে আমার শখ। আসলে সেখানে আমার একটু কৌতূহল দেখলো যে আসলে শখটা কিসের। তো আমি বললাম যে আসলে শখটা কি আপনার না মেয়ের? তো উনি বললেন যে আমারই শখ। তো আমার আসলে মানে রাগ আর চেক দিতে পারলাম না, আমি খালি বলে বসলাম যে আপনার যেহেতু শখ, সেহেতু মেয়ের সাথে বিয়ে দেন, আমি বাধা দেবো না, কিন্তু মেয়ের সাথে বিয়ে দেওয়ার পরে মেয়েকে বাড়িতে রেখে আপনি জামাইয়ের সাথে যে আপনার শখটা পূরণ করবেন, আমি কথাটা বলে বসলাম। যাই হোক, এরপরে আমি যেহেতু বুঝতে পারলাম যে রাতে হয়তো বিয়েটা হয়ে যাবে, আমি থানাতে ইনফর্ম করলাম। সেখানে বুঝতে না দিয়ে থানা কিন্তু তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে বলছে যে ভাই কি হয়েছে? আমি বললাম যে ভাই এই বিষয় যে এটা নিয়ে বৃত্তান্ত সব জানানোর পরে তিনিও নিয়ে ওদেরকে বসলেন, যে তার কাছে যায় তাকে মানে আর কি আসামি বানায় মানে লেখা শুরু করলেন ডায়েরিতে। প্রায় 8-10 জনকে যখন লেখা হয়ে গেল, মানে একজনকে লিখছে, তখন আরেকজন যে বলছে যে স্যার ওকে লেখেন রাখো, তখন বলছে আপনি কে? তো অমুক। তো ওকে লেখা শুরু করলেন। এইভাবে মানে 8-10 জন লিখলেন। আসলে বিষয়টা খুব ভালো লাগছিল আমাকে। পরবর্তীতে যখন মেয়ের মা গেলেন, তখন বলছে যে আপনার কে? শুনছে আমার মেয়ে। তো বিয়ে দিচ্ছেন কেন? তো আবারও বলছে যে স্যার আমি শখে বিয়ে দিচ্ছি। যখন শখের কথা বলেছে, আমি যে কথাটা বললাম, সে দারোগা বাবু সে একই কথাই বললেন যে আপনি বিয়ে দিচ্ছেন দেন, কিন্তু জামার সাথে গিয়ে আপনার শখটা পূরণ করুন। তো জনগণ মুখ ঘুরিয়ে খুব আনন্দ করলো এই বিষয়টা শোনার পরে। আসলে কথাটা যে কোন সেন্সে বলেছে হয়তো মেয়ের মা বুঝতে পারেনি, কিন্তু জনগণ বুঝতে পেরেছে। তারপরে কিন্তু সেখান থেকে আপনার ছেলের কাছে গেল। ছেলের কাছে যাওয়ার পর ছেলে গোসল করছিল। গোসল করা অবস্থাতে চারিদিক দিয়ে ঘিরে নেওয়ার পরে গোসল শেষে তাকে কিন্তু ধরে গাড়িতে উঠায় নিল। এখন উঠায় নেওয়ার পরে যখন গাড়ি নিয়ে চলে যাচ্ছিল, ঠিক সেই সময়তে মানে ছেলে পক্ষ এবং মেয়ে পক্ষ উভয় এসে আমাকে আর কি ধরলো যে ভাই আমাদের ভুল হয়ে গেছে, আমরা বিয়েটা দিব না, আপনি যেভাবে হোক একটু ম্যানেজ করে ছোটাই দেন। আমি কিভাবে ছোটাবো? যেহেতু আপনাদের মেয়ের বিয়ে আপনারা দিবেন, আপনারা এলাকাবাসীর কাছে বলেছেন যে পারলে ঠেকাও, মেম্বারকে বলেছেন পারলে ঠেকাও, আমাদের যতটুকু করার আমরা করলাম। এখন আপনারা ঠেকান, কিভাবে আপনারা ঠেকাবেন? কারণ আপনারা আমাদেরকে ঠেকাই আপনারা বিয়েটা দেন, এটা হচ্ছে আমার কথা। তো খুব কাকতি মিনতি করলেন। কাকতি মিনতি করলেন যখন আমি বললাম যে যেহেতু যদি চলে যায় আদালতে, তাহলে বিষয়টা অনেক বড় হয়ে যাবে। সেটা আবার মোবাইল করে ডাকলাম। ডাকার পরে বললাম যে ঠিক আছে ভাই, একটু শাসক করে ছেড়ে দেন, মানে বিয়েটা না হয়। তো পরবর্তীতে তারা এখন আমার দিকে তাকায় ছেড়ে দিল এবং বললেন যে যেহেতু ভাই আমাদের সুপারিশ করলো, সেহেতু আমরা ছেড়ে দিলাম। যদি বিয়েটা হয় তাহলে এবারকার 14 শিখের ভাত না হয়ে কিন্তু আমরা ছাড়বো না। এই কথা বলার পরে কিন্তু সেখান থেকে নিষ্পত্তিটা নিয়ে আসলে। আচ্ছা, এইটা ছিল আপনাদের একটা সাকসেস স্টোরি, এটা একটা সফল একটা ঘটনা। এরকম আরো সফল ঘটনা আছে। এখন ওই এলাকাতে ঢুকলে পরে সবাই যেন আর একটু মুখের দিকে তাকায় যে আসলে মানে ভয় ভয় ভাব। আচ্ছা ঠিক আছে, আমরা এই বিষয়ে আরো কথা বলবো, আপনারা কি কাজ করেছেন এবং কি কাজ করছেন, বিশেষ করে আমরা মৎস্য চাষ নিয়ে যেটা সেটা কথা বলবো। তবে আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। বিরতি থেকে ফিরে এসে আমরা কথা বলবো কমিউনিটি লিডারশিপ ম্যানেজার কাউন্টার পার্টি ইন্টারন্যাশনালের মোহাম্মদ এখলাস উদ্দিন, তার সাথে আমরা ফোনে কথা বলবো এবং তিনি হয়তো আমাদের সাথে কিছু শেয়ার করবে। তো ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আবার ফিরছি। আমাদের সাথে থাকুন এবং শুনতে থাকুন রেডিও পদ্মা 99.2 FM। SMS করুন আরপি লিখে স্পেস দিয়ে নিজের নাম, লোকেশন এবং সেই সাথে আপনার মন্তব্য লিখে পাঠিয়ে দিন 7171 এই নম্বরে। অথবা আপনি যদি এই কাউন্টার পার্টি ইন্টারন্যাশনাল যদি এই ট্রেনিংটি নিতে চান, ইউথ লিডারশিপ ট্রেনিংটি যদি নিতে চান, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে SMS করে জানতে পারেন যে কোথায় কিভাবে কার সাথে যোগাযোগ করতে পারেন। চলে আসুন ফেসবুকে facebook.com/radiopodda, সেখানে একটি পোস্ট শেয়ার করা রয়েছে, সেখানে আপনি আপনার মন্তব্য লিখতে পারেন। চলে যাচ্ছে ছোট্ট একটি বিরতিতে। ইউথ ভয়েস
আমাদের প্রতিদিনের জীবন কোনো না কোনো ভাবে আইনের সাথে সম্পৃক্ত। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পেশাগত জীবন, সব ক্ষেত্রেই প্রতিনিয়ত বিভিন্ন আইনের মুখোমুখি হতে হয় আমাদের। অনেক সময় এগুলো উপেক্ষা করে চলে যায় আমাদের দিন, এতে নষ্ট হয় সমাজের শৃঙ্খলা। তাই সমাজকে আরো সুন্দর করে গড়ে তুলতে আমাদের প্রয়োজন আইন সম্পর্কে জেনে এগুলো মেনে চলা। আর এসব আইন সম্পর্কে আপনাকে জানানোর জন্যই বিশিষ্ট আইনজীবীকে সাথে নিয়ে আমি সামিরা সেতু থাকবো প্রতি বৃহস্পতিবার রাত 8টায় আইন কানুন অনুষ্ঠান নিয়ে, শুধুমাত্র রেডিও পদ্মা 99.2 FM এ। আপনি কি বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধের জন্য প্রস্তুত? কোনো ফাঁদে পা দেবেন না, কারণ দীর্ঘ 29 বছর ধরে ইউসিসি রাজশাহী শাখার দক্ষ ব্যবস্থাপনা ও সঠিক দিক নির্দেশনা আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে। এসি রুমে প্রজেক্টরের মাধ্যমে বিশেষ ক্লাস এবং ওএমআর মেশিনে পরীক্ষার খাতা মূল্যায়ন। এছাড়াও মেয়েদের আলাদা ও কম্বাইন্ড ব্যাচের ব্যবস্থা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকটি বিভাগে প্রথম এবং ঢাকা সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সর্বাধিক চান্স পেয়েছে ইউসিসির শিক্ষার্থীরা। তাই আস্থা রাখুন, ভর্তির জন্য আজই যোগাযোগ করুন। ইউসিসি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং, সোনাদিঘির উত্তর মোড়ে, মালোপাড়া পুলিশ বাড়ির পশ্চিমে, রাজশাহী। আপনি কি বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং নিয়ে ভাবছেন? তাহলে আপনার জন্যই বলছি। বিশ্ববিদ্যালয় ভর্তির 100% গ্যারান্টি সহ এক ব্যতিক্রমী প্রাইভেট প্রোগ্রাম অ্যাডমিশন চ্যালেঞ্জে ভর্তি চলছে। অ্যাডমিশন চ্যালেঞ্জে বিশ্ববিদ্যালয়ে চান্সের পর কোর্স ফি গ্রহণ করা হয়। যদি কোনো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ব্যর্থ হয়, তবে তার কাছ থেকে নির্ধারিত কোর্স ফির একটি টাকাও গ্রহণ করা হয় না। অ্যাডমিশন চ্যালেঞ্জে ইংরেজিতে 32টি লেকচার সহ বাংলা, সাধারণ জ্ঞান, আইকিউ ম্যাথে সর্বমোট 92টি ক্লাস নেওয়া হয়। অ্যাডমিশন চ্যালেঞ্জে 2013-14 সেশনে 41 জনে 35 জনের বিস্ময়কর সাফল্য। খ ও ঘ ইউনিটের জন্য অ্যাডমিশন ব্যাচে ভর্তি চলছে। ক্লাস শুরু হবে আগামী 10 জুন। যোগাযোগের ঠিকানা লোকমান স্কুল মার্কেটের সামনে, তন্নি প্যালেসের নিচতলা, রাজশাহী। মোবাইল 01723995645। ডেঙ্গু, ম্যালেরিয়া, ফাইলেরিয়া এমন বিভিন্ন রোগের নাম আমরা প্রায়ই শুনি, কিন্তু এই রোগের কারণ সম্পর্কে কি আমরা জেনেছি? মশার মতো অতি ক্ষুদ্র প্রাণী থেকেই এসব রোগের বিস্তার ঘটে, যার কারণে খুব দ্রুত মৃত্যুও ঘটতে পারে। তাই আসুন মশা ও মশাবাহিত রোগ সম্পর্কে আমরা একটু সচেতন হই এবং সুস্থ থাকি। জনস্বার্থে সিসিডি বাংলাদেশ। আপনি জানেন কি বাংলাদেশের সকল উন্নয়নের প্রধান অন্তরায় দুর্নীতি? আসুন দুর্নীতি প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলি, সকলে সোচ্চার হই, দুর্নীতিমুক্ত সমাজ, দেশ ও জাতি গড়ে তুলি। জনস্বার্থে রেডিও পদ্মা। আপনি কি জানেন রেলগাড়িতে ইট পাথর নিক্ষেপ করা দণ্ডনীয় অপরাধ? বাংলাদেশের রেল সংক্রান্ত নতুন আইন অনুযায়ী রেলগাড়িতে ইট পাথর নিক্ষেপ করে চালক বা যাত্রীদের আহত করলে নিক্ষেপকারীর সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। এমনকি কোনো শিশু যদি এ কাজটি করে, তাহলে তার পিতা বা অভিভাবক এ দণ্ডে দণ্ডিত হতে পারে। রেলগাড়ি আমাদের জাতীয় সম্পদ। আসুন সবাই মিলে এই নির্ঝঞ্ঝাট ও আরামদায়ক যানটি রক্ষা করি এবং এ সংক্রান্ত সকল আইন মেনে চলি। জনস্বার্থে রেডিও পদ্মা। ডেঙ্গু, ম্যালেরিয়া, ফাইলেরিয়া এমন বিভিন্ন রোগের নাম আমরা প্রায়ই শুনি, কিন্তু এই রোগের কারণ সম্পর্কে কি আমরা জেনেছি? মশার মতো অতি ক্ষুদ্র প্রাণী থেকেই এসব রোগের বিস্তার ঘটে, যার কারণে খুব দ্রুত মৃত্যুও ঘটতে পারে। তাই আসুন মশা ও মশাবাহিত রোগ সম্পর্কে আমরা একটু সচেতন হই এবং সুস্থ থাকি। জনস্বার্থে সিসিডি বাংলাদেশ। Youth Voice. শুনছেন ইউথ ভয়েস 99.2 FM, বাংলাদেশের প্রথম কমিউনিটি পেপার রেডিও পদ্মা এবং www.radiopodda.com এই ঠিকানায় ইউথ ভয়েস অনুষ্ঠানে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি হাসান তানভীর। আজ আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ তহিনুর ইসলাম, সভাপতি ইউনিয়ন ইউথ লিডার্স ডেভেলপমেন্টস ফোরাম, রয়েছেন মোসাম্মদ শাবনাজ আখতার, সহসভাপতি, এবং রয়েছেন তৌকির আহমেদ, সদস্য ওই একই ফোরামে।
এই মুহূর্তে আমরা কথা বলবো কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশের কমিউনিটি লিডারশিপ ম্যানেজার মোহাম্মদ ইখলাস উদ্দিনের কাছে, এবং তার কাছ থেকে আমরা জানবো মূলত আসলে কেনই বা তারা এই ধরনের প্রোগ্রাম তারা এই কমিউনিটি লেভেলে নিচ্ছেন এবং সেই সাথে আসলে তাদের আউটকামটা কি আসে। হ্যালো, জি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আমি শুনতে পাচ্ছি। জি, ইখলাস উদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের রেডিও পর্দার এই ইয়ুথ ভয়েস অনুষ্ঠানে। জি, ধন্যবাদ আপনাকে স্বাগত। জি, আমরা যেটা জানতে চাই সেটা হলো যে আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছে ইউনিয়ন ইয়ুথ লিডারশিপ ডেভেলপমেন্ট ফোরামের 3 জন ভলেন্টিয়ার রয়েছেন আমাদের সাথে, এবং আপনারা যে উদ্যোগটা নিয়েছেন এবং কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল এবং যে মানব কল্যাণ পরিষদ একসাথে যে আপনারা যে ইয়ুথ ডেভেলপমেন্টের যে কাজ করছেন, আসলে মূলত কেন এই ইয়ুথ লিডারশিপ ডেভেলপমেন্টের কাজগুলো করছেন এবং সেটা কেনই বা এই কমিউনিটি লেভেল থেকে শুরু করলেন? আচ্ছা, আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল এটা একটা আন্তর্জাতিক সংস্থা, আমেরিকান বেসড একটা অর্গানাইজেশন। বাংলাদেশে লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম নিয়ে তারা বাংলাদেশে কাজ শুরু করেছে। লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রামের মূল লক্ষ্য হচ্ছে যে বাংলাদেশে ইউথ এবং কমিউনিটি লিডারদের দক্ষতা বৃদ্ধি করা, যাতে তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবং কমিউনিটির উন্নয়নের পরিবর্তনের দূত হিসাবে কাজ করতে পারে। এখানে ইউথ লিডার বলতে 18 থেকে 35 বছর বয়সের যুব নারী এবং পুরুষদেরকে বোঝানো হয়েছে, আর কমিউনিটি লিডার হচ্ছে 36 থেকে ঊর্ধ্ব, সেটা 60 ইয়ার্স পর্যন্ত। তো এটা আসলে ইউএসএআইডির অর্থায়ন পুষ্ট একটি উন্নয়নমূলক কাজ, যেটা কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশে বাস্তবায়ন করছে। সাথে মানব কল্যাণ পরিষদ সহ আরো 4টি এই দেশীয় মানে জাতীয় পর্যায়ের সংস্থাকে সাথে নিয়ে এই কাজটি বাস্তবায়ন করছে। আচ্ছা, বাংলাদেশে কোন কোন অঞ্চলে আপনারা এই ইয়ুথ লিডারশিপ ডেভেলপমেন্টের কাজগুলো করছেন? আমরা এই প্রকল্প আসলে বাংলাদেশে 16টি জেলার 150টি ইউনিয়নে এই প্রকল্প বাস্তবায়ন হবে। আমরা 2012 সাল থেকে প্রকল্প শুরু করেছি, 17 সালের জুন পর্যন্ত এই প্রকল্প চলবে। এই মুহূর্তে আমরা 10টি জেলা কভার করেছি। 10টি জেলার মধ্যে ময়মনসিংহ, ঢাকা বিভাগের ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, এই জেলাগুলোতে কাজ করেছি। রাজশাহী জেলা, চাঁপাইনবাবগঞ্জ এবং নাটোর, খুলনা জেলার যশোর এবং খুলনা জেলা, আর চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম জেলা এবং বান্দরবান, এই জেলাগুলোতে আমরা এই প্রকল্প বাস্তবায়ন করছি। আমরা আগামী বছর বা সামনের বছরগুলোতে আরো 6টি নতুন জেলায় কাজ করব এই 4টি বিভাগের। আচ্ছা, যদি একটু ছোট্ট করে বলতেন যে আসলে কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ কোন স্বপ্ন নিয়ে এই প্রকল্পটি বাস্তবায়ন করছে এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছে? আমরা মূলত যেটা চাই যে কমিউনিটি পর্যায়ের যে যুব এবং সমাজ নেতা যারা আছেন তাদের দক্ষতা বৃদ্ধি করা, যাতে করে তারা উন্নয়নমূলক কাজ নিজেরা গ্রহণ করতে পারেন এবং সেটাকে চালিয়ে নেওয়ার একটা সক্ষমতা অর্জন করেন। সেই পর্যায়ে আমরা সেই লক্ষ্যে আমরা মূলত কাজ করছি। এটা প্রথমত আমরা তাদেরকে বাছাই করে আমরা এই প্রকল্পে মেয়াদকালে মোট 24,000 নেতাদেরকে আমরা বাছাই করে তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি 3টি ধাপে মধ্যে। তো 3টি ধাপে প্রথম ধাপটিতে আমরা মূলত তাদের সেই ধরনের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করি, যাতে করে তারা কমিউনিটির কি ধরনের উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন, কি ধরনের সেটা চাহিদা আছে, এই বিষয়গুলোকে অংশগ্রহণমূলক সামাজিক সমীক্ষার যে টুলগুলো আছে সেই টুলগুলো আমরা তাদেরকে শিখাই, যাতে তারা সেগুলো কমিউনিটিতে অ্যাপ্লাই করে কমিউনিটির উন্নয়নমূলক কর্মকাণ্ডের নিডসটা তারা বের করতে পারে, বিশ্লেষণ করতে পারে। তারপর কমিউনিটিতে সম্ভাব্য স্টেক হোল্ডার এবং অন্যান্য ইস্যুগুলো যাতে করে তারা বুঝতে পারে সেগুলো শেখানো হয়, এবং সর্বোপরি
কমিউনিকেশন এবং অ্যাডভোকেসি করার জন্য যে ধরনের দক্ষতা লাগে সেই দক্ষতাগুলো আমরা তাদেরকে এই প্রশিক্ষণের মধ্য দিয়ে আমরা শিখিয়ে থাকি। এরপরে তারা কমিউনিটিতে গিয়ে কমিউনিটিতে উন্নয়নমূলক উদ্যোগগুলো গ্রহণ করেন এবং আমাদের যে ইমপ্লিমেন্টিং পার্টনার যেমন এনকেপি তাদের কাছে তাদের সেই প্রপোজালটা জমা দেন। জমা দেওয়ার পরে তারা সেটা যাচাই বাছাই করেন, করে দেখেন যে এই যে উদ্যোগটি সেটি নেওয়া হয়েছে এটা আসলে কতটুকু সাস্টেইন করবে, এটা কতটুকু মানুষের উপকারে আসবে। তো সেটাতে যখন দেখা যায় যে এটা একটা পটেনশিয়াল উদ্যোগ হিসাবেই পরিগণিত হবে, স্কোর যখন এইভাবে আসে তখন আমরা সেক্ষেত্রে কিছু আর্থিক সহায়তা করি গ্র্যান্ট হিসাবে। এটা কোনো রিটার্ন আমরা নিই না, তাদের এই উদ্যোগটা যাতে বাস্তবায়ন হয় সেই লক্ষ্যে আমরা একটা গ্র্যান্ট একটা অ্যামাউন্ট আমরা মানে এই তারা যে সোশ্যাল অ্যাকশন যে প্রজেক্ট গুলো হাতে নিচ্ছে, সামাজিক যে উদ্যোগ গুলো হাতে নিচ্ছে সেগুলোর পিছনে আপনারা ছোট্ট একটা ফান্ড দেন। আচ্ছা, আমরা একটা পরিমাণ অর্থায়ন আমরা করি যদি দেখি যে সেই প্রকল্পটি ওই ইউনিয়নের জন্য বেশিরভাগ মানুষের উপকারে আসবে, এটা একটা স্থায়িত্বশীল প্রোগ্রাম হবে। আমরা চলে গেলেও অর্থাৎ আমাদের যে ইমপ্লিমেন্টিং পার্টনার তারা তাদের সাপোর্ট পরবর্তীতে না থাকলেও তারা ওই প্রকল্পটিকে চালিয়ে নিতে পারবে। এইরকম উপাদানগুলো যখন দেখা যায় সেই প্রকল্প প্রস্তাবনায় তখন সেটাতে আমরা একটা গ্র্যান্ট ফান্ড প্রদান করি। জি, ধন্যবাদ মোহাম্মদ ইখলাসউদ্দিন আপনাকে এবং আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, আমাদের লিডারদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা এখানে অংশগ্রহণ করেছেন। সর্বোপরি যারা শুনছেন অডিয়েন্স তাদেরকেও আমাদের পক্ষ থেকে কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে। এতক্ষণ কথা বলছিলেন আমাদের সাথে মোহাম্মদ ইখলাসউদ্দিন, কমিউনিটি লিডারশিপ ম্যানেজার, কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ। তিনি বলছিলেন আসলে কোন উদ্দেশ্য নিয়ে বাংলাদেশের কাউন্টারপার্ট এই প্রকল্পটি হাতে নিল আর কি। আমাদের সাথে আজকে রয়েছেন মোহাম্মদ তহিনুল ইসলাম, রয়েছেন মোসাম্মদ শাবনাজ আক্তার, রয়েছেন তৌকির আহমেদ এবং মানব কল্যাণ পরিষদের রয়েছেন আওয়াল ভাই। আমরা আজকে কথা বলছিলাম যে ওনারা এই ইউথ লিডার ডেভেলপমেন্ট ফোরাম থেকে কি ধরনের উদ্যোগ নিয়েছেন এবং কি ধরনের কাজ করছেন। কিছুক্ষণ আগে তহিনুল ইসলাম আপনি আমাদেরকে বলছিলেন যে আপনাদের গ্রামে একটি বাল্যবিবাহ আপনারা ঠিকিয়ে দিয়েছেন আর কি। তো আপনারা মূলত আপনাদের যে প্রজেক্টটি সেটি হচ্ছে যে আপনাদের সোশ্যাল অ্যাক্টিভিটিস যেটা সেটা হলো যে আপনারা ফিশারিদের কাজ করছেন আর কি, মৎস্য চাষ। তো এই উদ্যোগটা আসলে কিভাবে নিলেন এবং এটি কিভাবে কাজ করছেন এখন কি পজিশনে রয়েছে আসলে? আসলে বিষয়টা হচ্ছে এরকম যে যখন আমরা প্রথমে ট্রেনিংটা গ্রহণ করি তখন আমরা দেখলাম যে এখানটাতে সব রকমেরই আপনার বিষয়গুলো আছে, তার ভিতরে একটা আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার একটা চ্যাপ্টার আছে। তো আমরা যদি সমাজের খালি উন্নয়নমূলক কাজগুলি করি সেখানে তো আপনার অনেক সময় তো অর্থের প্রয়োজন হবে। সেক্ষেত্রে আজকে কাউন্টারপার্ট আছে কিন্তু এমন এক সময় হবে সেই সময় তারা থাকবে না। সেই সময় আমাদের আর্থিকভাবে স্বাবলম্বী যদি আমরা না হই তাহলে এই অর্থ আমরা কোথা থেকে যোগান দেবো? এই জন্য আমরা মনে করলাম যে আমাদের ভিতর থেকে যদি কিছু সংখ্যক পার্টিসিপেট একত্রিত হয়ে মানে কিছু যুবক একত্রিত হয়ে যদি আমরা কিছু চাঁদা আমরা ধরি এবং সেই চাঁদা দিয়ে যদি আমরা যে কোনো একটা ব্যবসা করি, সেই ব্যবসাটা থেকে যদি আমাদের লাভ্যাংশ যেটা আসবে সেটা থেকে যদি আমরা আংশিকভাবে কিছু এই মানে সমাজ উন্নয়নমূলক খাতে ব্যয় করি তাহলে পরে হয়তো এই কাজগুলি করা আমাদের পক্ষে সম্ভব হবে। এই জন্য আমরা মানে উদ্যোগটা গ্রহণ করি এবং আমরা বিভিন্ন রকমের ব্যবসাকে হাতে নেওয়ার পরে আমরা যাচাই বাছাইয়ের মধ্যে দিয়ে আমরা মৎস্য চাষকে আমরা বেছে নিই। যে আসলে মৎস্য চাষটা এমন একটা সিস্টেম যে যেটাতে আপনার যদি আজকে অর্থ ব্যয় করি বা একটা পুকুর লিজ নেওয়ার পরে মাছ যদি ছেড়ি সেটাকে আপনার পরিচর্যা করার পরে 3 মাসের মধ্যে আমরা ফিডব্যাক নিতে পারবো। আচ্ছা, একটা জিনিস আমরা জানি যে ব্যাংকিং সিস্টেম যদি যায় তো ব্যাংকে যদি একটা চাঁদা নির্ধারণ করার পরে তোলার পরে ব্যাংকে রাখি সেই ব্যাংকে থেকে আমরা যে কোনো দিন যে কোনো মুহূর্তে তুলতে পারবো না। কিন্তু মাছ যখন আমরা ছেড়বো সেই মাছটা আমি যদি মনে করি আজকে ছেড়েছি 2 মাস পরে মাছটা আমি তুলবো, হঠাৎ আমার শুক্রবারের দরকার কিন্তু শুক্রবার দিন ব্যাংক খোলা নাই, সেই দিনে কিন্তু আমি মাছটা বাজারজাত করার পরে টাকাটা কিন্তু আমি কাজে লাগাতে পারবো শুক্রবার। এই জন্য কিন্তু মৎস্য চাষটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আমার কমিটির সবার কাছে ভালো লেগেছে। এই জন্য মৎস্য চাষটাকে আমরা বেছে নিয়েছি এবং সেই কাজটাকে আমরা শুরু করেছি। ইতিমধ্যে আমাদের কার্যক্রম চলমান, ইতিমধ্যে আমরা মাছ আমাদের প্রকল্প থেকে বিক্রিও করেছি। আচ্ছা, কি পরিমাণ টাকার বিক্রি করেছেন? বিক্রি করেছি বলতে গেলে 2 সপ্তাহে আমরা 35,000 টাকার মাছ বিক্রি করেছি। এটা ইনিশিয়ালি ইনভেস্টমেন্ট আপনাদের কত টাকা ছিল? এখানে আমাদের ইনভেস্টমেন্ট প্রায়
2 লক্ষ টাকার কাছাকাছি। এটা আমরা কেবল প্রথম ধাপ তুলেছি। এই যে 2 লক্ষ টাকা আপনারা কোথা থেকে পেলেন এই টাকাটা? এটা আমাদের যে কমিটি আছে সেই কমিটির ভিতর থেকে চাঁদা ধরেছি, ধরার পর আমরা সেটা তুলেছি। মানে চাঁদার মাধ্যমে আপনারা 2 লক্ষ টাকা? আমরা কতজন এখানে? এখানে আমাদের 21 জন আছে। 21 জন মিলে আপনারা 2 লক্ষ টাকা সংগ্রহ করেছেন আর কি। এবং কিছুক্ষণ আগে ইখলাসউদ্দিন বলছিলেন যে তারাও একটা ছোট ফান্ড দেয়, সেটা পরিমাণ কত ছিল? সেটার ফান্ড আমাদের প্রথম যেটা দিতে চেয়েছে সেটা হচ্ছে যে 1,14,600 টাকা। আচ্ছা, এটা সহকারে বাদবাকি টাকা আপনারা তুলেছেন টোটাল 2 লক্ষ? না, এই টাকাটা আমরা এখনো আমাদের ওই টাকাটা যেটা আমরা 2 লক্ষ টাকা এগ্রিমেন্ট হয়েছে আমাদের কাছে আসেনি। ও এখন আসেনি, কিন্তু এই যে 2 লক্ষ টাকা যে তুলেছেন এটা সম্পূর্ণ আপনাদের টাকা? সম্পূর্ণ আমাদের টাকা। আচ্ছা, তো শুরু করার সময় নিঃসন্দেহে কিছু চ্যালেঞ্জ ছিল, কিছু সমস্যা ছিল? অবশ্যই ছিল, যেহেতু আমাদের কমিটির ভিতরে মহিলাও আছে। সেই মহিলার ক্ষেত্রে এসে চ্যালেঞ্জিং এরকম আসলো যে আসলে মেয়ে মানুষ এদের সাথে কাজ করবে, পুকুরে চাষ রাতেও যেতে হয়, দিনও যেতে হয়, বা এখানে যে অর্থটা দিবে তারা ঠিক মতন দেখতে পারবে কিনা, সেখানে যে টাকাটা কিভাবে ব্যয় হবে, এই জন্য চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন। আমাদের সাথে উপস্থিত আছেন শাবনাজের কাছ থেকে শুনি, আমার কাছে মনে হয় শাবনাজের কাছ থেকে শুনি। এখানে প্রথমে আমার মূল সমস্যা অর্থের সমস্যা, তো সেটা তো আছে। তারপরে সমস্যা আছে যে আমি একটা মেয়ে মানুষ। আপনারা 21 জন, জনপ্রতি কত করে দিয়েছিলেন? আপনার জনপ্রতি 20,000 উপর আছে। আচ্ছা, 20,000 উপর। আচ্ছা, ঠিক আছে। পরে আমি আমার পরিবারকে জানালাম যে এরকম আমি মানে সবার সঙ্গে একটা সম্মিলিতভাবে কাজ করব। পরে আমার পরিবার থেকে সাপোর্ট করলো, কিন্তু মানে তারপরে তো মানে পার্শ্ববর্তী একটা মানে খুব একটা ভালো ছিল না, যেরকম মেয়ে মানুষ করবে। তারপরে হচ্ছে আমি তো তুহিনুর ভাই আসলো, আমার আব্বা আমাকে বোঝালো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি দিব। তারপরে যে মানে যেটা আমার সমস্যা হলো যে মানে পুকুরে তো হচ্ছে রাত্রেও অনেক কাজ থাকে, যেমন মাছ মারার জন্য। বললো যে ঠিক আছে, মার্কেটিং থেকে শুরু করে মাছ বাজারজাত করার জন্য মানে ছেলেদেরই বেশি মানে ভূমিকাটা অনেক বেশি আছে। তারপর আমাকে বললো যে ঠিক আছে, এটাতে ছাড় দেওয়া যাবে। আমি তারপর বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে তার আমার কোনো সমস্যা হচ্ছে না। এবং মানে আমাদের পরিবার থেকে মানে স্বয়ংসম্পূর্ণভাবে সাপোর্ট করলো। তারপর আমি ওর সাথে জড়িত হলাম এবং আমাদের ব্যবসাটা এখন চলমান আছে। আচ্ছা, ঠিক আছে। এখানে হলো যে অন্যান্যরা যারা রয়েছেন তারা, আপনারা যেটা করছেন সেটা হলো যে কেউ হয়তো মাছ দেখাশোনা করছেন, কেউ পাহারা দিচ্ছেন, ছেলেরা যেটা করে আর কি, কেউ মাছ বিক্রির ক্ষেত্রে কাজ করছেন, কিংবা আপনারা পরিচর্যা করছেন। সেক্ষেত্রে আপনি কোন দায়িত্বটা পালন করছেন এই 21 জনের ভিতরে? কাছের দায়িত্বটা একটু বেশি আছে। যখন মানে পুকুরে পোনা কিনলো কত দিয়ে, তারপর হচ্ছে কখন ছাড়া হলো, মানে কত টাকার খাবার ওখানে ব্যয় হলো, এটাতে আছে, কারণ এটা বাড়িতে বসে থেকেই করা যায়। আচ্ছা, চমৎকার একটা জায়গায় আপনি কাজ করছেন। ঘড়িতে সময় এখন 6:53 আমাদের ছোট্ট একটা বিরতি নিতে হবে। বিরতির পরে ফিরে এসে আমরা আমাদের সাথে যে 3 জন ইয়াং লিডার রয়েছেন তারা আসলে কিভাবে এই মৎস্য চাষটাকে একটা ব্যবসাতে পরিণত করলেন সেই ব্যাপারটি আমরা শুনবো। আমাদের সাথে থাকুন। ইচ্ছা করলে আপনি ফোন করতে পারেন, জানতে পারেন বা জানাতে পারেন আপনাদের কথা, যদি আপনারা এরকম কোনো ভালো কাজ করে থাকেন। ফোন করুন 01755575666 এই নাম্বার। ছোট্ট একটা বিরতি নিচ্ছি। ইউথ ভয়েস। সৌন্দর্য চর্চা যেন এক আদিম শিল্প। মনের মতো করে নিজেকে এবং নিজের ঘরকে সাজাতে রুচিশীল ও সৌন্দর্য পিয়াসী মানুষের জন্য রাজশাহীতে উদ্বোধন হয়েছে অ্যাপোলো এম্পোরিয়াম। সরাসরি চীন, থাইল্যান্ড, তুরস্ক ও ইন্ডিয়া থেকে আমদানিকৃত রকমারি সব গিফট আইটেম এখন আপনার হাতে নাগালে। বিশ্বের নামি দামি ও জনপ্রিয় ব্র্যান্ডের কসমেটিক, ছোট্ট সোনামণিদের খেলনা, গল্পের বই ও অন্যান্য সব আকর্ষণীয় পণ্য একদম সাধ্যের মধ্যে। যোগাযোগের ঠিকানা অ্যাপোলো এম্পোরিয়াম, অলকার মোড়, নিউ মার্কেট রোড, রাজশাহী। অ্যাপোলো ফর লাইফ অ্যান্ড ফ্যাশন। দক্ষ মানব সম্পদ তৈরি ও বাস্তবমুখী শিক্ষাদানের এক অনন্য নাম বাংলাদেশ পলিটেকনিক ইনস্টিটিউট। 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ কম্পিউটার, ইলেকট্রনিক্স, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, অটোমোবাইল, সার্ভেইং ও আর্কিটেকচার সহ ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ টেক্সটাইল ও গার্মেন্টস ডিজাইন অ্যান্ড প্যাটার্ন মেকিং এ ভর্তি চলছে। আমাদের প্রতিষ্ঠান উন্নত মানের টেক্সটাইল মেশিনারি সমৃদ্ধ। রয়েছে সুসজ্জিত এসি কম্পিউটার ল্যাব এবং প্রতি ব্যাচে মাত্র 40 জন শিক্ষার্থী। এছাড়াও বিশ্ব ব্যাংক প্রদত্ত প্রতি সেমিস্টারে 4,800 টাকা করে বৃত্তি লাভের সুযোগ সহ মেয়েদের জন্য রয়েছে 100% বৃত্তির সুবিধা। আমাদের ঠিকানা বাংলাদেশ পলিটেকনিক ইনস্টিটিউট, হেতেমখা, কলাবাগান, রাজশাহী। মোবাইল 01711023727।
কলিকাতা হার্বাল লিমিটেড, একাধিকবার স্বর্ণপদক প্রাপ্ত। যে কোনো ব্যক্তিগত সমস্যা, চর্মরোগ, স্বাস্থ্যহীনতা, গ্যাস্ট্রিক, হার্নিয়া, বাত ব্যথা, হেপাটাইটিস বি, জন্ডিস, ডায়াবেটিস, মহিলাদের ব্যক্তিগত সমস্যার সমাধান কিংবা বার্ধক্যজনিত সমস্যায় ভুগলে চলে আসুন কলিকাতা হার্বালে। আমাদের অফিসের ঠিকানা নগর ভবনের পশ্চিম পার্শ্বে, কাদিরগঞ্জ, রাজশাহী। আমাদের ফোন করুন 01715149822। আপনার স্বাস্থ্যগত সমস্যা সমাধানে আমরা বদ্ধপরিকর। Youth Voice. শুনছেন ইউথ ভয়েস। আপনি রয়েছেন বাংলাদেশের প্রথম কমিউনিটি পেশার রেডিও পদ্মা 99.2 FM এর সাথে। ওয়েবে আমাদের অনুষ্ঠান শুনতে ভিজিট করুন radiopodda.com/live-listen। এছাড়াও আপনি ফেসবুকে আমাদের সাথে থাকতে পারেন এবং ফেসবুকে রাজশাহী শহরের যে কোনো সর্বশেষ সংবাদগুলো আমরা ফেসবুকে শেয়ার করে থাকি এবং কখন কোন অনুষ্ঠান হচ্ছে সেটিও আপনি জানতে পারেন এখানে, এবং এখান থেকে আপনি অনুষ্ঠানে আমাদেরকে মন্তব্য জানাতে পারেন। একটি পোস্ট শেয়ার করা হয়েছে সে প্রথম থেকে ইউথ ভয়েস অনুষ্ঠান সম্পর্কিত, এবং সেখানে আপনি গিয়ে কমেন্টস করতে পারেন। এছাড়াও SMS করতে পারেন, আরপি লিখে স্পেস দিয়ে নিজের নাম, লোকেশন এবং সেই সাথে আপনার মন্তব্য লিখে পাঠাবেন 7171 এই নম্বরে। এই মাঝে বেশ কিছু SMS রয়েছে। আমাদেরকে রিপন SMS করেছেন, সবুজ SMS করেছেন, ইতি SMS করেছেন, নয়ন SMS করেছেন, শাকিল SMS করেছেন, আতিক। সবাই বলেছেন যে অনুষ্ঠান শুনতে খুবই ভালো লাগছে এবং এই ধরনের উদ্যোগ যদি আরো 10 জন 10টি এলাকা থেকে নিত তাহলে আমাদের হয়তো বা আমাদের কমিউনিটি অনেকটা পরিবর্তন হয়ে যেত। আমরা সেটাই চাই যে আসলে এই ধরনের উদ্যোগ সবাই নিক এবং ছোট ছোট গ্রুপ করে নিলে যেটা দেখা যাবে যে এক হয়তো বা প্রথমে আমার যে স্কিল রয়েছে সেটা ডেভেলপ হবে, দেন আমি ডেভেলপ হলে আমার ফ্যামিলি ডেভেলপ হওয়া, তো আমার মতন যেরকম 40টা ফ্যামিলি ডেভেলপ হওয়া মানে একটা গ্রাম ডেভেলপ হয়। এইভাবে ধীরে ধীরে হয়তো একসময় আমাদের দেশ পরিবর্তন হবে আর কি। আজকে আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ শাবনাজ আক্তার, যিনি সহসভাপতি, এবং তৌকির আহমেদ রয়েছেন সদস্য ইউনিয়ন ইউথ লিডার ডেভেলপমেন্ট ফোরামের। এছাড়া রয়েছেন আমাদের প্রোগ্রাম ম্যানেজার আওয়াল ভাই, যিনি কাজ করছেন মানব কল্যাণ পরিষদে। আজকে আমরা কথা বলছি মূলত এই ইউনিয়ন ইউথ লিডার ডেভেলপমেন্ট ফোরামের তারা কি ধরনের কাজ করছেন। মূলত আজকে যারা এসেছেন তারা সবাই আপনারা হরগ্রাম ইউনিয়নের, দামকুড়া ইউনিয়নের, এবং দামকুড়া ইউনিয়নে তারা অলরেডি একটি প্রজেক্ট হাতে নিয়েছে যেটি হচ্ছে মৎস্য চাষ, এবং সেটার কথা শুনছিলাম আমরা যে এখানে 21 জনের ভিতরে আপনার মেয়ে কজন রয়েছেন? 21 জনের মধ্যে মেয়ে আছে 3 জন। 3 জনের ভূমিকাটা আসলে কি? 3 জনের ভূমিকার মধ্যে আমি সব করতে বেশি কাজ করি, ওরা আমি যেটাতে সমস্যায় করি ওদের কাছ থেকে আমি সহযোগিতা পাই আর কি। আচ্ছা, এখানে এই যে 21 জনের যে আপনাদের টিম, এই টিমের সবার বয়স, এজ লেভেলটা আসলে কেমন? 18 থেকে 35 বছর। এটা ইউথ তো, এটা আর কমিউনিটি এটা আছে, এটা আলাদা। মানে সবাই পড়ালেখা করছে, সবাই ছাত্র কমিউনিটি, পাশাপাশি কেউ টুকিটাকি কোনো কিছু কাজ করে, ব্যবসা করে আর কি, কেউ বাসায় কাজ করে। আচ্ছা, আমরা এবার যেটি নিয়ে কথা বলতে চাই সেটি হলো যে আপনারা যে উদ্যোগটা গ্রহণ করলেন, এখন এটি এ পর্যন্ত আমাদের তুহিন বলে গেছেন যে 2বার মাছ বিক্রি করেছেন আর কি, তো এখন এটা কি অবস্থায় আছে আর কি? এটা চলমান অবস্থাতে আছে। আবারও আমরা পোনা ছাড়েছি এবং আগামী 2 মাসের ভিতরে, 1 মাস হয়ে গেল ছাড়া, আগামী 2 মাসের ভিতরে পোনা না ঠিক মানে হাফ কেজি ওজনের মাছ ছেড়েছি। মানে পোনা ছাড়ার উদ্যোগ নিয়েছিলাম কিন্তু পোনাটা পাওয়া যাচ্ছিল না, সেই জন্য মাছ ছেড়েছি হাফ কেজি ওজনের, এবং আগামী 2 মাস পর এটা আবার বিক্রি করা হবে। আপনার 3 মাস করে মাছগুলো রাখেন? হ্যাঁ, 3 মাস করে রাখি। 3 মাস পরিচর্যা করার পরে আপনারা এটাকে বিক্রি করছেন আর কি। আচ্ছা, এই মাছগুলো কোথা থেকে নিয়ে আসেন আপনারা? এটা বিভিন্ন মানে যারা মাছের ব্যবসা করে তাদের কাছ থেকে সংগ্রহ করি। মানে এটা কি রাজশাহীর বাইরে থেকে নিয়ে আসেন? না, রাজশাহী থেকে নিয়ে আসেন। রাজশাহীতে পাওয়া যায়। যেমন অনেকে মাছ চাষ করে, অনেকে আপনার সিস্টেমটা কি, অনেকে আছে যারা শুধু পোনায় উৎপন্ন করে, আচ্ছা, অনেকে আছে যারা মানে হ্যাচারিগুলো যারা শুধু পোনায় উৎপন্ন করে, আবার অনেক ব্যবসায়ী আছে হ্যাচারি থেকে নিয়ে আসার পর 100 গ্রাম কিংবা 200 গ্রাম ওজন যখন হয় তখন মানে আমাদের সঙ্গে তো তাদের কমিউনিকেশন আছে, মানে বিভিন্ন ধাপে ধাপে এখানে আসলে। তো সেক্ষেত্রে তাদের কাছ থেকে মানে তারা যখন জানায় যে আমার পুকুরে কিছু মাছ আছে আমি বিক্রয় করব, তো তখন আমরা প্রয়োজনটা বোধ করি যে আসলে আমাদের প্রয়োজন কি প্রয়োজন না। আচ্ছা, এখানে একটা কথা বলি, সেটা হলো যে আপনারা যখন এই লিডারশিপ ট্রেনিং নেননি তখন যেমন ছিলেন, লিডারশিপ ট্রেনিং নেওয়ার পরে এখন আপনারা কাজ করছেন, পার্থক্যটা কোথায় আসলে আপনাদের? পার্থক্য বলতে আমি এতটুকুই বলবো, ডেফিনেশন খুব একটা বেশি দিব না। আপনার ট্রেনিংটা নেওয়ার আগে অন্য একটা জগতে ছিলাম। আচ্ছা, হ্যাঁ, ট্রেনিং নেওয়ার পরে আমরা একটা নতুন মানে ডিজিটালাইজেশন মানে
যে আগে আসলে আপনাদের দ্বারা কি সম্ভব ছিল, কি পারতেন, এইটা আগে জানতেন না, এখন এই জায়গাটা এটা তো আমাদের মানে টিম হিসাবে কাজ শিখেছি, কিন্তু আগে তো আমরা টিম হিসাবে কোনো কাজ করতাম না বা একত্র হিসাবে কোনো কাজ করতাম না। এই কাউন্টার পার্ট মানে আমাদের মূলত হচ্ছে টিম হিসাবে বা দল হিসাবে কাজ করেছে। একা যে কোনো একটা কাজ করতে গেলে সমস্যার সম্মুখীন হতে হয়, কিন্তু দল হিসাবে করতে গেলে সেটা যতই বড় হোক না কেন, যতই বাধা হোক না কেন, সেটাকে পেরিয়ে মানে উন্নতির দিকে যাবে। আমরা যদি একটু পিছনে যাই, এই যে আমরা একটা পুকুর লিজ নিয়েছি, আমাদের এত বড় একটা অ্যামাউন্ট একজনের পক্ষে কিন্তু সম্ভব হতো না। আমরা 21 জন সদস্য মিলে একটা পুকুর লিজ নিয়েছি এবং সকলে। এই পুকুর কত দিনের জন্য লিজ নিয়ে আছে আপনাদের? এটা 2 বছরের জন্য নেওয়া হয়েছে। 2 বছরের জন্য, কিন্তু মানে 3 মাস হিসাবে আমরা কাজ করে থাকি, আর মানে লিজ নেওয়া হয়েছে 2 বছরের জন্য। আপনারা কি আশা করছেন যে এই যে 2 লক্ষ টাকা যেখানে ইনভেস্ট করেছেন, সেই 2 লক্ষ টাকা সহকারে কি লাভ কি আসবে? অবশ্যই আসবে। আমাদের যে পরিমাণ শ্রম আমরা দিচ্ছি এবং কাজের সঙ্গে অ্যাক্টিভ, এটা আশা করি আল্লাহ আমাদের দিকে তাকাবে। মানে প্রথম না, আসলে সবকিছু মূল ব্যাপার হলো যে পরিশ্রম, যদি সময় মতো সঠিক পরিশ্রমটা যদি করা যায় তাহলে নিঃসন্দেহে আমরা সেই পরিমাণে পরিশ্রম করতেছি। এই পরিমাণ কি পরিমাণ টাকা আপনাদের ফিডব্যাক আসছে? একবার তো মানে বিক্রি করেছি, তো মানে মূলত হচ্ছে 35,000 টাকা। আচ্ছা, 35,000 টাকা, মানে প্রথম 3 মাসে আপনারা 35,000 টাকা তুলে নিয়ে আসছেন আর কি। সেই টাকাটা কি আবার রিইনভেস্ট করছেন? হ্যাঁ, ওটা দিয়ে আবার পুনঃ এই যে বললাম না যে 500 গ্রামের যে মাছটা ছাড়ছি, এখান থেকে মানে বাড়তি আমাদেরকে আর টাকা ওঠানো লাগেনি, এই টাকাটা থেকে আমরা এখন পরিচালনা করছি। আচ্ছা, ওই 35,000 টাকা আবার নতুন করে মাছ কিনে আবার সেটা বড় করছেন। আশা করা যায় যে 2 বছরের ভিতর তো অবশ্যই আমরা 2 লক্ষ টাকা তো উঠবেই এবং সেটা লাভের মুখ হয়তো দেখবেন। আচ্ছা, এলাকায় আপনারা তো আপনাদের এলাকায় কাজ করতেন, আগে হয়তো বা শুধু তৌকিরকে তৌকির হিসেবে চিনতো, শুধু শাবনাজকে শাবনাজ হিসেবে চিনতো, কিংবা শুধু তুহিনকে তুহিনুর হিসেবে চিনতো। এখন আপনারা একটা ইউনিট, একটা গ্রুপ হয়ে কাজ করছেন, সেক্ষেত্রে আপনাদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গিটা কেমন দেখছেন, বা এই কাজে কোনো বাধা আসছে নাকি আপনাদেরকে অ্যাপ্রিশিয়েট করছে, নাকি আপনাদেরকে বা সাহায্য সহযোগিতা করছে? এই কাজে আমরা প্রতিটা পদক্ষেপে যখন মানে প্রতিটা যখন পায়ের স্টেপ ফেলি, স্টেপ বাই স্টেপ, তখন আমাদেরকে আশপাশের লোকজন দেখে এবং ওনারা বলে যে না, এনারা একটা কাজ করছে, এই ছেলেরা একটা কাজ করছে, যে কাজটা কিনা তোমরা দেখো এবং শিখো। শুধু যে আমরা উপকৃত হচ্ছি এ না, আমাদের পাশে যারা বন্ধু আছে তারাও আমাদেরকে অনুপ্রেরণা জাগাচ্ছে এবং তারা আমাদেরকে বলছে যে তোমরা কিভাবে কাজ করলে, আমাদেরকে এটা শিখাও, আমরাও কাজ করি, আমরাও সমাজের জন্য, আমরাও তো সমাজের একটা অংশ। তো সেক্ষেত্রে আমরা যতটুকু পারি আমরা সবাইকে সহযোগিতা করি। আচ্ছা, এবং সেই সাথে আরেকটা ব্যাপার, সেটা হলো যে স্থানীয় প্রশাসন আপনাদেরকে, যদি বলি লোকাল গভর্নমেন্ট, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, ওনারা আপনাদেরকে কতটা সাহায্য সহযোগিতা করছে এই ব্যাপারে? আসলে সে অর্থে আমাদের ইউনিয়ন পরিষদ বা লোকাল গভর্নমেন্ট যেটা বলেন না কেন, তাদের সঙ্গে আমাদের খুব একটা মানে সম্পর্ক বলতে যোগাযোগের মাধ্যমটা আমরা এখনো স্থাপন করতে সক্ষম হয়নি। মানে এটা আসলে সমস্যাটা কি আপনাদের দিক থেকে নাকি তাদের দিক থেকে? কারণ আপনারা তো ওই ইউনিয়নে কাজ করছেন, ওই ইউনিয়নের কিন্তু উন্নয়নে আপনারা কিন্তু অংশীদার কাজ করছেন, সেক্ষেত্রে ইউনিয়ন পরিষদ থেকে কি তাদের এই জায়গাটাতে কমতি রয়েছে না, আপনারা যাচ্ছেন না? আসলে আমাদেরই যাওয়া হচ্ছে না এই পর্যন্ত, মানে আমরা একটু ব্যস্ত আছি সকলে, মানে পুকুর মানে এখন মাছ চাষের একটা মৌসুম চলতেছে, হ্যাঁ, তো সেই বিষয়গুলোর দিক দিয়ে আমরাই সময় করে উঠতে পারছি না। তবে আমাদের আশা করা যায় আমাদের দামকুড়া ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান আছেন জনাব মোহাম্মদ শাহজাহান সাহেব, তো আশা করি যে আমরা যদি যাই তবে আমাদেরকে ফিরিয়ে দিবে না, কোনো না কোনো দিক দিয়ে আমাদেরকে আশাবাণী না, মানে সে হয়তো আর্থিকভাবে সহযোগিতা করতে পারবে না, কিন্তু তার যে অন্যান্য যে সাপোর্ট রয়েছে সেই সাপোর্ট গুলো যদি দেয়, সেক্ষেত্রে আপনাদের কাজ করতে অনেক সুবিধা হবে আর কি। আমাদের ঘড়ি সময় এখন 7:04 মিনিট, সময় একবার শেষ দিকে চলে আসি। তো আমি এবার আওয়াল ভাইকে একটু জিজ্ঞাসা করতে চাই, সেটা হলো যে আওয়াল ভাই, এই টিমটা নিঃসন্দেহে খুব ভালো কাজ করছে এবং আশা করা যে পরবর্তী আমরা অনুষ্ঠানগুলোতে আমরা অন্যান্য টিমকে নিয়ে আসবো, তাদের কাছ থেকে শুনবো। তো আপনাদের সাথে যদি কেউ নতুন করে যুক্ত হতে চায় এবং আপনাদের এই ট্রেনিংটা যদি তারাও নিতে চায়, তারা যদি এদের মতন করে কাজ করতে চায় এই তৌকির কিংবা শাবনাজের মতন করে, তাহলে তাদের জন্য আপনাদের কি বলার আছে? আসলে আমাদের সিস্টেমটা হলো যে ইচ্ছা করলে কেউ হয়তো ট্রেনিং এ ইনক্লুড হতে পারবে না, কারণ এটা একটা প্রসেসের বিষয়। তবে হ্যাঁ, আমাদের এই কমিউনিটি ডেভেলপমেন্টে যদি কেউ অংশীদারিত্ব নিতে চায় তাহলে যে কেউ এটাতে আসতে পারে, কারণ আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে ফোরাম গঠন করা আছে, একটা করে ফোরাম, প্লাস ইউনিয়ন ফোরামও আমাদের আছে। যদি কেউ মনে করে যে ওই ওয়ার্ড ফোরামের সাথে সম্পৃক্ত হবে সেটাও ওনারা হতে পারেন, বা হয়তো যদি কেউ ইউনিয়ন ফোরামের সাথে সম্পৃক্ত হবে সেটা ওনারা হতে পারেন। এটার একটা সুবিধা হলো যে আমরা যে স্মল গ্র্যান্টস এর কথা আপনি কিছুক্ষণ আগে শুনলেন, আমাদের ইখলাস ভাই বললেন যে আমরা যে স্মল গ্র্যান্টসটা যেটা দিচ্ছি সেটা কিন্তু এই কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য। সেইখানে কিন্তু যারা
ট্রেনিং পেয়েছে তারাই যে সেটাতে অংশগ্রহণ করতে পারবে এরকম না। ট্রেনিং পাওয়ার বাইরে যে কেউ ইউথ ফোরামের সাথে ইউথ যারা আর কি 18 থেকে 35 বছর পর্যন্ত বয়স তারা সম্পৃক্ত হতে পারেন, এবং কমিউনিটি লিডারও যারা আছেন তারা 36 থেকে 60 বছরের মধ্যে যারা, তারা আমাদের আবার সেই ওয়ার্ড আবার কমিউনিটি লিডার্স ফোরামও আছে, তাদের সাথে সম্পৃক্ত হতে পারেন, হয়তোবা তারা ট্রেনিং পান নাই। আর একটা সুবিধা এখানে আছে, যদি অন্য কোনো এলাকার যদি কেউ মনে করেন যারা আমাদের ট্রেনিং পান নাই যে আমাদের এই উদ্যোগগুলো তারা দেখতে চান, এখান থেকে তাদের কিছু অভিজ্ঞতা বিনিময় করতে চান, অভিজ্ঞতা সঞ্চয় করতে চান, তাহলে তারাও কিন্তু আসতে পারেন। সেক্ষেত্রে আমার সাথে ওনারা যোগাযোগ করতে পারেন, যে আমার মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি 018281822134, আমার সাথে সরাসরি যোগাযোগ করলে হবে। নাম্বারটা একবার বলুন। 018281822134। আচ্ছা, আওয়াল ভাই উনি হচ্ছেন আমাদের প্রোগ্রাম অফিসার মানব কল্যাণ পরিষদ। আচ্ছা, এখানে একটু আমি বলতে চাই, যেহেতু আপনারা ইউনিয়ন পর্যায়ে কাজ করছেন, এখানে কিন্তু প্রতিটা ইউনিয়নেই যে ইউপি স্ট্যান্ডিং কমিটি রয়েছে এবং তাদের যে অ্যাক্টিভিশন যে মিটিং গুলো হয়, সেখানেও কি আপনাদের কোনো ভূমিকা আছে কিনা? হ্যাঁ, আমাদের যেহেতু ডেমোক্রেসি নিয়ে কাজ এবং গুড গভর্নেন্স, সুশাসন আমরা যেটাকে বলছি, সেখানে আসলে 13টা স্ট্যান্ডিং কমিটি, সম্প্রতি আরেকটা যুক্ত হয়েছেন, 14টা এখন স্ট্যান্ডিং কমিটি আছে। তো ইউনিয়ন পরিষদের সাথে আসলে কাজটা, আমাদের যে উন্নয়নটা তো ইউনিয়ন পরিষদেরই উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে এই স্ট্যান্ডিং মেনলি যে কাজগুলো হচ্ছে সেটা স্ট্যান্ডিং কমিটিকে সক্রিয়করণের ক্ষেত্রে আমাদের একটা ভূমিকা আছে। আমাদের লিডাররা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে সমন্বয় করে এই কমিটিগুলোতে যাতে নিয়মিত 2 মাস অন্তর অন্তর মিটিংগুলো হয়, এবং আফটার মিটিং যে তাদের যে সিদ্ধান্তগুলো নিচ্ছে সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে সহায়কের ভূমিকা পালন করছে। আচ্ছা, আমি একটু তৌকিরকে জানতে চাই, সেটা হলো যে আপনারা এই আইসিটিটাকে ব্যবহার করে আপনাদের কমিউনিটি ডেভেলপমেন্টের বা নলেজ শেয়ারিং এর কোনো কাজ করছেন কিনা, বা আপনারা যেটা জানেন সেটা শেয়ার করছেন কিনা এই আইসিটি কে ব্যবহার করে? ইনফরমেশন টেকনোলজি মানে আপনারা কি এই যে আপনারা যে ভালো কাজগুলো করছেন, এই কাজগুলো কি আপনারা ফেসবুকের মাধ্যমে সবার কাছে ছড়াচ্ছেন কিনা, বা আপনারা ফেসবুক ইউজ করেন কিনা, বা আপনারা ইন্টারনেটের সাথে সংযুক্ত কিনা, কিংবা আপনারা ইউনিয়ন পরিষদের যে তথ্য সেবা কেন্দ্র রয়েছে সেটি আপনারা ব্যবহার করছেন কিনা? জি, এটা থেকে আমরা ব্যবহার করছি। ফেসবুক বলেন, ইউনিয়ন পরিষদের যে ডিজিটাল তথ্য সেবা, এখান থেকেও আমরা মানে নিউজটা ছড়াই দিচ্ছি। আচ্ছা, সেবাগুলো পাচ্ছেন। আমার মনে হয় যে প্রতিটা ইউনিয়ন পরিষদের কিন্তু এখন করে একটা করে ওয়েবসাইট আছে, একটা করে ওয়েবসাইট আছে। আপনার মনে হয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সেই সাথে ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্রের যিনি উদ্যোক্তা, তার সাথে যোগাযোগ করলে কিন্তু আপনাদের ছোট ছোট কাজের ছবি এবং কাজের তথ্যগুলোই কিন্তু আপনারা সেখানে কিন্তু আপলোড করতে পারেন। এটা কিন্তু সবাই জানবে। বাংলাদেশে এখন প্রতিটি ইউনিয়ন পরিষদের একটি করে ওয়েবসাইট, শুধু ইউনিয়ন পরিষদের না, জেলা উপজেলার প্রতিটি মানে স্তরে কিন্তু এখন একটা করে ওয়েব পোর্টাল রয়েছে আর কি। আমরা একেবারে সময়ের শেষ প্রান্তে চলে আসছি। আপনারা কষ্ট করে আমাদের সাথে রয়েছেন এবং আপনারা আপনাদের অভিজ্ঞতাগুলো আমাদের সাথে শেয়ার করলেন। আমরা যারা শুনছেন, বিশেষ করে কমিউনিটি লেভেলে আপনারাও ইচ্ছা করলে আপনারা একটা গ্রুপ হয়ে কিন্তু এই ধরনের কাজ করতে পারেন। আমার মনে হয় যে শাবনাজ, তৌকির, আপনারা খুব ভাগ্যবান যে এখানে কাউন্টার পার্ট ইন্টারন্যাশনাল এবং সেই সাথে মানব কল্যাণ সংস্থা আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে, বিধায় হয়তো আপনার জন্য কাজটা অনেক সহজ হয়েছে। কিন্তু যাদের ক্ষেত্রে হয়তো বা কাউন্টার পার্ট ইন্টারন্যাশনাল কিংবা মানব কল্যাণ সংস্থা, মানব কল্যাণ পরিষদ এরা নেই, কিন্তু তারাই নিজেও কিন্তু উদ্যোগী হয়ে কিন্তু কাজ করতে পারে। এটা যে ইচ্ছার একটা ব্যাপার। আমার মনে হয় অন্য কোথাও বাজে সময় নষ্ট না করে 10-15 জন যদি এক জায়গায় হয়ে যদি আমরা এই ধরনের ছোট ছোট উদ্যোগ নেই, এক আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে এবং সেই সাথে নিজেরাও কিন্তু নিজেদেরকে আরো ভালোভাবে গড়ে তোলার একটা প্রচেষ্টা থাকবে। কারণ এখানে কাজ করতে হলে অনেক কিছু শেখা যায়, গ্রুপে কিভাবে কাজ করতে হয়, কারণ এই গ্রুপ ওয়ার্কটা আমাদের সারা জীবনই কাজে লাগবে, আমরা যে পর্যায়ে যাই না কেন। তো আমার মনে হয় এই দিক থেকে যদি সবাই চিন্তা করি এবং লোকাল গভর্নমেন্ট, বিশেষ করে স্থানীয় প্রশাসন, যারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, যারা মেম্বার আছেন, তারা যদি এই বিষয়টা নিয়ে যদি আরেকটু সচেতন হয়, তাহলে নিঃসন্দেহে যে আমাদের সমাজের যে দরিদ্র জনগোষ্ঠী, বিশেষ করে ইয়ুথদের ভিতরে যে যুবকরা যে চাকরির অভাব বোধ করে বা চাকরি পায় না, তারা যে অভাবিত থাকে, এই কাজগুলো যদি তারা যদি একটু উদ্যোগী হয়ে ওঠে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা তারা যদি একটু সহায়তা প্রদান করে, তাহলে নিঃসন্দেহে কিন্তু অ্যাটলিস্ট এই লেভেলটাতে কিন্তু দরিদ্রতার সীমাটা কমবে এবং তারাও স্বাবলম্বী হবে, সেই প্রত্যাশা আর কি। আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য, এবং সেই সাথে আমরা ধন্যবাদ জানাতে চাই যার কথা না বললেই না, আমাদের ওয়ার্ড আশরাফ, তিনি মূলত আমাদের কাছে এই কমিউনিকেশনটা করে দিয়েছে। আমরা আসলে এই অনুষ্ঠানটা একই সিটিজেনদেরকে নিয়ে এবং অন্যান্য ইয়ুথদেরকে নিয়ে, কিন্তু আপনারাও আমরা জানতাম না যে আপনারা খুব ভালো কাজ করছেন এবং আপনারা আমাদের আজকে এই অনুষ্ঠানে আসলেন, আমাদের অনেক ভালো লাগলো এবং যারা শুনছে তাদেরও নিশ্চয়ই অনেক ভালো লেগেছে। তো আমরা শেষবারের মতন ধন্যবাদ জানাতে চাই আমাদের ওয়ার্ড আশরাফকে, যিনি কাউন্টার পার্ট ইন্টারন্যাশনালে কাজ করেন এবং তার মাধ্যম দিয়ে আসলে যোগাযোগ হয়েছে আমাদের এই মানব কল্যাণ পরিষদে। এবং এছাড়াও ধন্যবাদ জানাতে চাই মোহাম্মদ ইখলাসউদ্দিন, কমিউনিটি লিডারশিপ ম্যানেজার, কাউন্টার পার্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ, তিনিও আমাদের সাথে যুক্ত হয়েছিলেন মোবাইল ফোন। এবং সর্বশেষে আপনারা যদি 30 সেকেন্ড করে যদি কিছু বলেন আর কি, তারপর আমরা শেষ করে দেবো অনুষ্ঠান। তৌকির আহমেদ, দামকড়া ইউনিয়ন পরিষদের দামকড়া ইউনিয়নের বাসিন্দা এবং সকল স্তরের মানুষের পক্ষ থেকে কাউন্টার পার্ট
ইন্টারন্যাশনালের সহযোগিতায় মানব কল্যাণ পরিষদের পক্ষ থেকে রেডিও পর্দাকে অনেক অনেক ধন্যবাদ, যে আমাদের মতো ক্ষুদ্র উদ্যোক্তা বলি আর ক্ষুদ্র মানুষ বলেই আমাদেরকে এনে এত বড় একটা প্রতিষ্ঠানে কথা বলার মতো সুযোগ করে দিয়েছে। সেজন্য রেডিও পর্দাকে অনেক অনেক ধন্যবাদ। শাবনাজ। ধন্যবাদ সবাইকে। আসলে রেডিও পর্দাকে বিশেষ করে ধন্যবাদ যে আমাদের মানে এই শ্রেণীর পেশাজীবী বা স্টুডেন্টকে এখানে এসে কথাগুলোর সুযোগ দান করার জন্য। আর বলতে চাই যে মানে আমাদের এই কথাগুলোকে শুধু মানে শুনবেনই না, দর্শকের উদ্দেশ্যে বলছি, অবশ্যই এটা মানে হচ্ছে আপনাদের জীবনে প্রতিফলিত করবেন এবং বাস্তবায়ন করবেন। ধন্যবাদ শাবনাজকে। অল ভাই। ধন্যবাদ। আসলে আমি রেডিও পর্দাকে বিশেষ করে ধন্যবাদ দিতে চাই এই জন্য যে আমরা অনেকদিন থেকে কাজ করি। আসলে এটা একটা প্ল্যাটফর্ম, একটা সুযোগ যে আমাদের এই অভিজ্ঞতাটা ব্যক্ত করার সুযোগ করে দেওয়ার জন্য, এবং আশা করি এটা অব্যাহত থাকবে এবং পরবর্তীতে এই সুযোগটা আমরা পাবো বলে আশা করি। না, অবশ্যই আমরা চাই পাশাপাশি থেকেই কাজ করে। আমাদের উদ্দেশ্যটা সেরকমই যে আমাদের যে কমিউনিটি ডেভেলপমেন্ট, আমরা কিন্তু ওই জায়গাতে কাজ করছি। আমাদের এই অ্যাক্টিভ সিটিজেন একটা প্রজেক্ট রয়েছে, আমরা কিন্তু সেখানে কাজ করছি, একই কাজ করছি মূলত আর কি। ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য এবং আপনাদের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য। যারা তখন পর্যন্ত আমাদেরকে শুনছিলেন, যারা এসএমএস করেছেন, যারা ফেসবুকে ছিলেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আমাদের কাউন্টার পার্ট ইন্টারন্যাশনাল এবং ধন্যবাদ জানাতে চাই মানব কল্যাণ পরিষদকে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আগামীকাল ঠিক সন্ধ্যা 6টায় ভালো শিখন সংলাপে আবারও কথা হবে নতুন কোন ইউনিয়ন পরিষদের নতুন কোন চেয়ারম্যানকে নিয়ে, তার ভালো কাজ